So you all know that this is our second free live class of this new free course. And in this class, I'm going to talk about introduction and identification of part of speech firstly. After that, I'll show you that how can we make long English sentences from short sentence, as well as how can we translate Bengali to English sentence. অর্থাৎ আমি এখানে মেইনলি দুইটা বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে পার্ট অফ স্পিচ সম্পর্কে একটা কনসেপ্ট আপনাদের দিব। আরেকটা হচ্ছে আমরা যারা ইংলিশে রাইটিং এ দুর্বল, যারা ফ্রি হ্যান্ডে একটা প্যারাগ্রাফ, সিবি, কম্পোজিশন, রিপোর্ট লিখতে পারেন না, বা স্পিকিং এও যারা ছোট ছোট কথা বলে থেমে যান, একটা কথা আপনি একটা কথা বা একটা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে পারেন না, একটা বাক্যকে মডিফাই করতে পারেন না, এটা কিভাবে করা যায়, কিভাবে একটা সেন্টেন্সকে অনেক বড় করা যায়, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতর বিভিন্ন ফ্রেজের ব্যবহার সঠিকভাবে করা যায়, বা কিভাবে যে কোনো বড় বেঙ্গলি সেন্টেন্সকে ইংলিশে ট্রান্সলেট করা যায়, বিশেষ করে নিউজ আর্টিকেল রিলেটেড যে সেন্টেন্সগুলো আছে, এই সেন্টেন্স ট্রান্সলেশন আমাদের বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট বিভিন্ন জায়গায় এসে থাকে। তো কারেক্ট স্ট্র্যাটেজি বা টেকনিক ফলো করে, অর্থাৎ কোনো গ্রামেটিক্যাল মিস্টেক ছাড়া কিভাবে একটা সেন্টেন্সকে ট্রান্সলেট করা যায়, আই উইল শো ইউ দ্যাট থিংস। ওকে, সো ফার্স্ট অফ অল যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অ্যান্ড আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ। অর্থাৎ আমি যে মেইন পার্টটা দেখাবো, রাইটিং এর যে জায়গাটা আপনাদেরকে দেখাবো, ওই জায়গাটায় পৌঁছাতে হলে, রাইটিং এর ওই জায়গাটায় যেতে হলে, আগে এই পার্ট অফ স্পিচ সম্পর্কে একটা কনসেপ্ট বা একটা ধারণা আপনাকে নিতে হবে, আপনাকে রাখতে হবে। কেন এইটা সম্পর্কে আপনার ধারণা নিতে হবে বা রাখতে হবে? এর কারণ হচ্ছে, দেখেন, পার্ট অফ স্পিচটা কি, এটা আমি গত ক্লাসে বলছিলাম। এই পার্ট অফ স্পিচ হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ভিত্তি বা একটা ফাউন্ডেশন। যার পার্ট অফ স্পিচ সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকে, সে হোল ইংলিশ গ্রামারটা জানে। আমরা অনেকেই মনে করি যে পার্ট অফ স্পিচ কি, পার্ট অফ স্পিচ ইংলিশ 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এগুলোকে আমরা পার্ট অফ স্পিচ বলি। বাট এদের প্র্যাকটিক্যাল ইউজটা কোথায়, এরা অ্যাকচুয়ালি কি, এদেরকে আমরা সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারি কিনা, এইটা আমাদের বুঝতে হবে, এইটা আমাদের জানতে হবে। এবং এইখান থেকে বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট বিভিন্ন জায়গায় প্রতি বছর কোশ্চেন আসে। এবং শুধু সেই কোশ্চেনের কথা না, মেইন কথা, ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট আপনি যদি করতে চান, ল্যাঙ্গুয়েজটাকে যদি ভালোভাবে বুঝতে চান, পার্ট অফ স্পিচ হচ্ছে তার ভিত্তি, তার ফাউন্ডেশন। এটা আগে বুঝতে হবে। অর্থাৎ বিষয়টা মূলত কি, দেখেন, এখানে এর ডেফিনেশন কি বলছে: পার্ট অর্থ অংশ, স্পিচ মানে অর্থ বা বাক্য। সুতরাং বাক্যে ব্যবহার অনুযায়ী অর্থবোধক বিভিন্ন শ্রেণীর বা প্রকারের শব্দগুলোকে পার্ট অফ স্পিচ বলে। The different classes or kinds of words used in English speech are called part of speech according to their use. অর্থাৎ এই বিষয়টা মূলত কি, স্পিচ মানে কথা বা বাক্য। অর্থাৎ আমি একটা সেন্টেন্স যখন তৈরি করি, একটা বাক্য যখন তৈরি করি, একটা সেন্টেন্স বা বাক্যের ডেফিনেশনটা কি? ডেফিনেশন হচ্ছে যে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাবটা ক্লিয়ারলি প্রকাশ করে, তাকেই মূলত আমরা সেন্টেন্স বা বাক্য বলি। কাকে বলি? কতগুলো ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাবটা ক্লিয়ারলি প্রকাশ করে, তাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলি। অর্থাৎ একটা বাক্য তৈরি করতে গেলে শব্দের প্রয়োজন, ওয়ার্ডের প্রয়োজন। তো একটা বাক্যের ভিতরে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডের একটা পার্টিকুলার নাম থাকে। এই নামগুলো আমার মূলত 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে। এবং এইগুলোকে আইডেন্টিফাই করা শিখতে হবে। অর্থাৎ প্রতিটা সেন্টেন্সের যে ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম আছে। এই নাম কখনো ফিক্সড থাকে না। এইটা কিন্তু অবস্থানের উপর ডিপেন্ড করে পরিবর্তন হয়। আর এই পরিবর্তনের কারণে কথার পরিবর্তন হয়ে যায়, একটা বাক্যের অর্থের পরিবর্তন হয়ে যায়। তো এই পরিবর্তনটা আমাদের মূলত বুঝতে হবে। অর্থাৎ পার্ট অফ স্পিচের যে আইডেন্টিফিকেশন, এইটা জানতে হবে। এটা যদি আপনি না জানেন, মনে করেন অনেক বড় একটা প্যাসেজ আপনি রিড আউট করছেন, সেই প্যাসেজের ভোকাবুলারি জানা সত্ত্বেও বাংলা অর্থ বের করতে পারবেন না, অ্যাকচুয়াল সেন্স বা মিনিং বুঝবেন না, যদি আপনার এই পার্ট অফ স্পিচ সম্পর্কে ভালো কনসেপ্ট বা ধারণা না থাকে। এটা হয়। এবং এটা কতটা ইম্পর্টেন্ট আমি দেখাচ্ছি। এই দেখেন, এখানে একটা বাক্য আছে, যেমন, গ্রেট, মিনা ইজ দ্য অনলি ব্রিলিয়ান্ট গার্ল উইথ হাইয়েস্ট স্কোর ইন দ্য ক্লাস। এই বাক্যে যে ওয়ার্ডগুলো, এই প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম আছে। যেমন এই গ্রেট শব্দটা একটা ইন্টারজেকশন, মিনা এটা একটা নাউন, ইজ এটা একটা ভার্ব, দা এটা একটা অ্যাজেক্টিভ।
অনলি এটা একটা অ্যাডভার্ব, ব্রিলিয়ান্ট এটা একটা অ্যাজেক্টিভ, গার্ল এটা একটা নাউন, উইথ এটা একটা প্রেপোজিশন, হাইয়েস্ট এটা একটা অ্যাজেক্টিভ, স্কোর এটা একটা নাউন, ইন এটা একটা প্রেপোজিশন, দা এটা একটা অ্যাজেক্টিভ, ক্লাস এটা একটা নাউন। এই যে প্রত্যেকটা ওয়ার্ডের নাম বললাম, এই নাম আইডেন্টিফাই করাটা শিখতে হবে। অর্থাৎ এই যে 8 প্রকার পার্ট অফ স্পিচ, এটা বুঝতে হবে। প্রত্যেকটা শব্দ, যেমন মনে করেন উই অল আর হিউম্যান বিং, রাইট? আমাদের প্রত্যেকের হাত, পা, চোখ, কান, নাক, মুখ আছে, অর্থাৎ আমরা কথা বলতে পারি, আমাদের বুদ্ধি আছে, আমরা মানুষ। তো দ্যাট ইজ দ্য কমন নেম। কিন্তু প্রত্যেকটা মানুষের একটা নাম আছে না? রহিম, করিম, জসিম। তো এরকম ভাবে এই পার্ট অফ স্পিচ গুলোর একটা নাম থাকে। এই নাম এই 8 প্রকার ওয়ার্ড গুলো থেকে আসে। অর্থাৎ এই যে পার্ট অফ স্পিচ, আমরা অনেকে এটা আবার মুখস্থ করার চেষ্টা করি যে এগুলো নাউন, এগুলো প্রোনাউন, এগুলো অ্যাজেক্টিভ, এগুলো ভার্ব। কিন্তু ওইভাবে না, এগুলোকে মুখস্থ রাখা যায় না। এটা অবস্থানের উপর ডিপেন্ড করে পরিবর্তন হয়। যেটা আমি গত ক্লাসে বলছিলাম, আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, আমি আপনার টিচার। আমি যখন আমার ইউনিভার্সিটিতে ক্লাস করতাম, আমি তাদের স্টুডেন্ট ছিলাম। আমি যখন আমার বাবার সামনে গিয়ে দাঁড়াই, আমি তার ছেলে। তো এই যে আমি একটা মানুষ বিভিন্ন পজিশনে গিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছি, এই পার্ট অফ স্পিচ গুলো কিন্তু আমার চেঞ্জেবল, অর্থাৎ চেঞ্জ হতে থাকে, পরিবর্তন হতে থাকে। এবং এই পরিবর্তনটা আমাদের মূলত এখানে বুঝতে হবে যে এদের পরিবর্তনটা মূলত কেমন বা পরিবর্তনটা মূলত কি। এটা আমাদেরকে কিন্তু একটু ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে। যেমন আমি গত ক্লাসে একটু দেখিয়েছিলাম, আপনাদের কারো মনে আছে কিনা। মনে করেন আমি বলছি যে দিস ইজ আ ম্যাঙ্গো, এটা একটা আম। এটা আমি গত ক্লাসে বলছিলাম, যারা রেগুলার ক্লাস করবেন তাদের এই ক্লাসগুলো বুঝতে সহজ হবে। এটা একটা আম। এই ম্যাঙ্গো শব্দটা এখানে অ্যাজ এ পার্ট অফ স্পিচ একটা নাউন। কিন্তু আমি যদি বলি দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি, এর অর্থ হচ্ছে এটা একটা আম গাছ, এটা একটা আম গাছ। অর্থাৎ এই ম্যাঙ্গো শব্দটা আমার মূলত ট্রি কে মডিফাই করছে, যে গাছটা কিসের? আমের। গাছটা কিসের? আমের। এটা কি গাছ? আম গাছ। দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি। তো এই ম্যাঙ্গো শব্দটা কি? এই ওয়ার্ডটা হচ্ছে মূলত আমার এখানে অ্যাজেক্টিভ, এখানে ট্রিটা নাউন। অর্থাৎ আগের বাক্যে একই ওয়ার্ড বাট নাউন ছিল, কিন্তু সেই ওয়ার্ডটা পরের বাক্যে হয়ে গেছে অ্যাজেক্টিভ। আর এই পরিবর্তনের কারণে কিন্তু আমাদের অর্থের পরিবর্তন হয়ে যায়। এবং এইটা গত ক্লাসে দেখাইছিলাম। যেমন এই যে ওয়াক, ওয়াক মানে আমরা জানি হাঁটা। আমি যদি আপনাকে বলি এটা কোন পার্ট অফ স্পিচ, আপনি আমাকে এক বাক্যে বলবেন যে এই শব্দটা, যেটা আপনি লিখলেন ওয়াক, এই শব্দটা হচ্ছে আমার একটা ভার্ব। আপনি কি বলবেন আমাকে? যে ওয়াক শব্দটা হচ্ছে আমাদের ভার্ব। এখন আমি এখানে কয়েকটা সেন্টেন্স বলছিলাম না, যেমন হি ইজ ওয়াকিং, বোঝার চেষ্টা করেন, অন দা রোড, এর বাংলা অর্থটা হচ্ছে সে রাস্তায় হাঁটছে। হি ইজ ওয়াকিং অন দা রোড। এই যে বাক্যটা, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য। এই ওয়াকিংটা এখানে মেইন ভার্ব। কোন টেন্স বলছি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওয়াকিংটাকে কি বলছি? ভার্ব বলছি। কিন্তু দেখেন, বোঝার চেষ্টা করেন, আমি যদি এরকম একটা বাক্য লিখি, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এই বাক্যের অর্থটা হচ্ছে হাঁটা একটা ভালো ব্যায়াম। এইখানে এই ওয়াকিংটা সাবজেক্টের স্থানে আছে, একটা স্থির অবস্থা প্রকাশ পাচ্ছে। এখানে ইজ ছাড়া আর কোনো ভার্ব নেই, ইজটাই মেইন ভার্ব। অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। ওয়াকিংটা কে জেরান্ড বলা হয়। অর্থাৎ অ্যাজ এ পার্ট অফ স্পিচ এই জেরান্ড হচ্ছে মূলত নাউন। পার্ট অফ স্পিচ হিসাবে কি? এটা নাউন। তাহলে একই ওয়ার্ড কখনো ভার্ব হচ্ছে, কখনো নাউন হচ্ছে, শুধুমাত্র অবস্থানের পরিবর্তনের কারণে। আবার আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, আই স আ বয় ওয়াকিং অন দ্য রোড, এর মানে হচ্ছে আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। এই ওয়াকিংটা বয়কে মডিফাই করে। এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত একটা শব্দ, বাট এটা কোনো কন্টিনিউয়াস টেন্স না। কন্টিনিউয়াস তখন হয় যখন এর আগে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, শ্যাল বি, উইল বি এগুলো থাকে। এই ওয়াকিং দেখে বলতে পারবেন এটা প্রেজেন্ট না পাস্ট না ফিউচার কন্টিনিউয়াস? পারবেন না। তার মানে এইটা আমার মূলত কি? এইটা আমার জাস্ট ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, অ্যাডজেক্টিভের কাজ করছে, বয়কে মডিফাই করছে। ছেলেটাকে কি অবস্থায় দেখেছিল? হাঁটতেছিল, হাঁটন্ত অবস্থায় ছিল। এখানে মেইন ভার্ব মূলত স, সি এর পাস্ট ফর্ম স। সাবজেক্টের পরে যে ভার্বটা থাকে সেটাই মূলত মেইন ভার্ব হয়। তো একই শব্দ কখনো ভার্ব, কখনো নাউন, কখনো অ্যাডজেক্টিভ হচ্ছে অবস্থানের পরিবর্তনের কারণে। এবং সেন্টেন্সের অর্থেরও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, যে হি ইজ ওয়াকিং অন দ্য রোড, সে রাস্তায় হাঁটছে। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, হাঁটা একটা ভালো ব্যায়াম। আই স এ বয় ওয়াকিং অন দ্য রোড, আমি একটা ছেলেকে হাঁটতে দেখেছিলাম। দেখছেন পরিবর্তনটা কিভাবে হয়?
অর্থাৎ এই কথাটা বোঝেন, এটা অরিজিন, এটা মেইন জায়গা। এগুলো কেন বুঝতে হয়, একটা সেন্টেন্স বা বাক্যে একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের কানেকশন কেমন বা কিভাবে হয়, এটাই পার্ট অফ স্পিচ সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকলেই জানা যায়। আর এগুলো যারা জানে না, বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট রুলস প্র্যাকটিস করে এটা ওটা প্র্যাকটিস করে কখনো ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা যায় না। এই অরিজিন জায়গাটা বুঝতে হবে। দেখেন, আমি মনে করি একটা ভার্ব দিলাম স্টেল, কেউ বলতে পারেন এই ভার্বটার বাংলা অর্থ কি? স্টেল মানে হচ্ছে চুরি করা, চুরি করা। এর পাস্ট ফর্ম কি জানেন? স্টোল, STOLE। গত ক্লাসে বলছিলাম এই ভার্বের ফর্মের গুরুত্ব কতটা। এর পাস্ট পার্টিসিপল হচ্ছে স্টোলেন, এর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে স্টেলিং। এর থার্ড পার্সন মানে কি? সাবজেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস হয়, সেটা হচ্ছে স্টেলস। এই যে ভার্বগুলোর ফর্ম আমি লিখলাম, একটু বোঝেন। স্টেল, স্টোল, স্টোলেন, স্টেলিং, স্টেলস, এই যে ফর্মগুলো লিখলাম না, এখন এগুলোকে আমি যদি টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে ইউজ করি তাহলে কেমন হতে পারে? যেমন মনে করেন আমি যদি বলি যে হি স্টেলস মানি, এর বাংলা অর্থ কি জানেন? এর বাংলা অর্থ হচ্ছে যে সে টাকা চুরি করে। সে টাকা চুরি করে, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি যদি বলি যে হি স্টোল মানি, এর বাংলা অর্থ কি? সে টাকা চুরি করেছিল। সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম, সে টাকা চুরি করেছিল। আমি যদি বলি হি ইজ স্টেলিং মানি, হ্যাঁ, অর্থাৎ সে টাকা চুরি করছে মানে করিতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি যদি বলি হি হ্যাজ স্টোলেন মানি, এর মানে কি? সে টাকা চুরি করেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে সে টাকা চুরি করে, করেছিল, করিতেছে, আরেকটা হচ্ছে করেছে। একটা লিখলাম প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। অর্থাৎ ওই স্টিল ভার্বটাকে আমি কিন্তু বিভিন্ন ফর্মে বসিয়েছি টেন্সের স্ট্রাকচার অনুযায়ী এবং সেন্টেন্সগুলো তৈরি করেছি। এবং এখানে এই স্টেল, স্টোল, স্টেলিং, স্টোলেন, এখানে এন হবে। এগুলো হচ্ছে সবই কি বলেন তো? মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। কারণ এগুলো দেখে আমরা টেন্স চিনতে পারছি, পারছি না? কিন্তু দেখেন, এই ধরনের ভার্বের ফর্মগুলো আমার আবার নন ফাইনাইট ভার্ব হিসাবে বসে। এই ভার্বগুলোকে বলা হয় ফাইনাইট ভার্ব, যে ভার্বটা টেন্স মেনটেন করে, যে ভার্ব দেখে টেন্স চেনা যায়, যে ভার্ব সাবজেক্টের পরে বসে, তাকে ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া বলে। আর একটা সেন্টেন্সে একের অধিক ভার্ব থাকতে পারে। যদি সাবজেক্ট থেকে দূরে কোনো ভার্ব বসে, চেহারাটা ভার্বের মতো হলেও মূলত সেটাকে নন ফাইনাইট অসমাপিকা ক্রিয়া বলা হয়। অর্থাৎ চেহারা ভার্বের মতো হলেও সেটা অ্যাকচুয়ালি কোনো ভার্ব না, অন্য কোনো পার্ট অফ স্পিচের কাজ করে, সেটা নাউন, অ্যাজেক্টিভ, এগুলো হয়ে থাকে মোস্ট অফ দ্য টাইম। অর্থাৎ বোঝার চেষ্টা করেন, আমি যখন বলছি যে stealing money is a is a bad habit, এর বাংলা অর্থটা হচ্ছে টাকা চুরি করা একটা খারাপ অভ্যাস। এই যে স্টেলিং মানি, এটাকে বলা হয় একটা নাউন ফ্রেজ, অর্থাৎ এটা একটা জেরান্ড, এটা স্থির অবস্থায় আছে, সাবজেক্টের স্থানে আছে। হ্যাঁ, আবার আমি যদি বলি যে আই স আ বয় স্টেলিং মানি, এর বাংলা অর্থ হচ্ছে আমি ছেলেটাকে টাকা চুরি করতে দেখেছিলাম। অর্থাৎ এই উপরের স্টেলিং জেরান্ড, এই পরের যে স্টেলিং এটা পার্টিসিপল। অর্থাৎ অ্যাজ এ পার্ট অফ স্পিচ এটা হচ্ছে অ্যাজেক্টিভ, এই মানিকে মডিফাই করে, যে বয়কে মডিফাই করে যে কি অবস্থায় দেখেছিল ছেলেটাকে টাকা চুরি করতে, টাকা চুরি করতে। হ্যাঁ, আহ আরেকটা কথা বলি, এই ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দের পরিবর্তে টু প্লাস ভিঅনও বসানো যায়। যেমন স্টেলিং ইকুয়াল টু টু স্টেল, অর্থাৎ স্টেলিং মানি ইকুয়াল টু টু স্টেল মানি, দুইটার অর্থ একই। আই স এ বয় স্টেলিং মানি, বাংলা অর্থ হচ্ছে আমি ছেলেটাকে টাকা চুরি করতে দেখেছিলাম। এখানে যদি বলেন আই স এ বয় টু স্টেল মানি, এর মানে হচ্ছে আমি ছেলেটাকে টাকা চুরি করতে দেখেছিলাম। এই টু প্লাস ভিয়ন এটাকে ইনফিনিটিভ বলে। ঠিক আছে, এখন দেখেন একটা জিনিস বোঝেন, এগুলো সবই নন ফাইনাইট ভার্ব, কিন্তু এখানে ফাইনাইট ভার্ব কোনটা? এই স, মেইন ভার্ব হচ্ছে এই স, সাবজেক্টের পরে থাকে। আর এই স্টেলিং, টু স্টেল, এগুলো কোথায় আছে? সাবজেক্ট থেকে দূরে আছে। এদের চেহারা, এদেরকে দেখে আমার মনে হচ্ছে ভার্ব, বাট অ্যাকচুয়ালি এটা ভার্ব না, এটা অ্যাজ এ পার্ট অফ স্পিচ কি? অ্যাজেক্টিভ। এই জিনিসটা আমাকে বুঝতে হবে। এখানে উপরেরটা অ্যাজ এ পার্ট অফ স্পিচ কি? নাউন। তো এইটা বুঝতে হবে। আবার দেখেন ওই যে স্টোলেন, আমার ভার্বের পাস্ট পার্টিসিপল কোথায় বসাই? প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্টে, অথবা
আমাদের প্যাসিভের কোনো স্ট্রাকচার হলে কিন্তু আমরা ওই ফর্মটা বসিয়ে থাকি। দেখেন এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট, আমি কিন্তু একদম ল্যাঙ্গুয়েজের বেসিক কোর যে থিংস সেটা নিয়ে আলোচনা করছি, অনেকে এগুলো বুঝবেও না। এগুলো না বুঝলে একটা সেন্টেন্স বা বাক্যের অ্যাকচুয়াল অর্থ, অ্যাকচুয়াল মিনিং বের করা যায় না। একটু বোঝার চেষ্টা করেন যেটা আমি বলছি। এখন দেখেন আমি যদি এমন একটা সেন্টেন্স বলি যে পুলিশ caught a thief, পুলিশ একটা চোরকে ধরেছিল উইথ স্টোলেন মানি। এই যে বাক্যটা আমি লিখলাম না, এই বাক্যের বাংলা অর্থটা হচ্ছে এই এই পুলিশ চোরটাকে ধরেছিল চুরি করা টাকা সহ। চুরি করা টাকা সহ পুলিশ একটা চোরকে ধরেছিল। তো এইখানে দেখেন এই স্টোলেন, এটা V3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা যদি মেইন ভার্ব হয় অবশ্যই এর আগে হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ এরকম কোনো কিছু হবে, কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই, জাস্ট ভার্বের পাস্ট পার্টিসিপল একটা ফর্ম একা একা বাক্যে বসতেছে। এবং এটা মডিফাই করছে এই মানি শব্দটাকে। অর্থাৎ এই ওয়ার্ডটা আমার একটা অ্যাজেক্টিভ। অর্থাৎ পার্টিসিপল তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট এবং পারফেক্ট। প্রেজেন্ট পার্টিসিপল কি? এই যে স্টেলিং, এইটা হচ্ছে আমার প্রেজেন্ট পার্টিসিপল। ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত শব্দ যখন নাউনকে মডিফাই করে তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। V3 যখন কোন একটা নাউনকে মডিফাই করছে পাস্ট পার্টিসিপল বলে। আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস V3 যুক্ত শব্দ। যেমন যেমন আমি যদি বলি হ্যাভিং স্টোলেন মানি, এর বাংলা অর্থ হচ্ছে টাকা চুরি করেই। এটা জাস্ট একটা ফ্রেজাল ওয়ার্ড, ফ্রেজ। টাকা চুরি করেই দ্য থিপ র্যান অ্যাওয়ে, চোরটা দৌড়ে পালালো। এই যে হ্যাভিং স্টোলেন মানি, এই এইটাকে একসঙ্গে বলা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এই স্টোলেন এটা পাস্ট পার্টিসিপল, এই স্টেলিং এটা প্রেজেন্ট পার্টিসিপল। এগুলো অ্যাজ এ পার্ট অফ স্পিচ কি? অ্যাজেক্টিভ। এরা কিন্তু কোনো মেইন ভার্ব না বাক্যে, কোনো মেইন ভার্ব না। এখানে মেইন ভার্ব এই রান, এখানে মেইন ভার্ব এই কট, এখানে মেইন ভার্ব এই স। অর্থাৎ আমরা যেগুলোকে ভার্ব হিসাবে চিনি, যেগুলোকে মনে করি ভার্ব, আমি যেটা আপনাদের মেইন কথা বলতে চাচ্ছি, এগুলো কিন্তু শুধু ভার্ব না, এটা অন্য পার্ট অফ স্পিচ হিসাবেও বসে। আর যখন এটা অন্য পার্ট অফ স্পিচ হিসাবে বসে এবং আপনি যখন এটা আইডেন্টিফাই করতে ব্যর্থ হন, তখনই একটা সেন্টেন্সকে অ্যাকচুয়ালি বুঝতে আপনি পারেন না। তো এই জন্য এই বিষয়গুলো বলছি। একটা সেন্টেন্সকে পারফেক্টলি বুঝতে হলে এই পার্ট অফ স্পিচ এর আইডেন্টিফিকেশন বোঝা বা জানা জরুরি বা দরকার বলে আমি মনে করি। আবারও বোঝেন কি বলছি। হ্যাভিং স্টোলেন মানি দ্য থিপ র্যান অ্যাওয়ে। তাহলে এই হ্যাভিং স্টোলেনটা কি? হ্যাভিং স্টোলেন মানে পারফেক্ট পার্টিসিপল। কি বললাম এটাকে? পারফেক্ট পার্টিসিপল। তো এই বিষয়গুলো আমাদের ভালোভাবে নেওয়ার চেষ্টা করতে হবে, ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে, যদি আমরা ল্যাঙ্গুয়েজটাকে সঠিকভাবে শিখতে চাই। ঠিক আছে? এখন কি বললাম, পার্ট অফ স্পিচের পরিবর্তনটা এইভাবে হয়। এখন সবগুলো পার্ট অফ স্পিচের যদি অ্যাকচুয়াল ডেফিনিশনটা আমরা একবার একটু দেখি এবং কিভাবে এটাকে আইডেন্টিফাই করা হয় সেটা দেখে আমি আপনাদের ওই মেইন জায়গাটাতে নিয়ে যাব। সেটা কি? যে কিভাবে আমরা যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করতে পারি, এবং কিভাবে আমরা যে কোনো বড় বাংলা সেন্টেন্সকে, বিশেষ করে নিউজ পেপার রিলেটেড যে বাংলা সেন্টেন্সগুলো আছে সেগুলোকে ইংলিশে ট্রান্সলেট করতে পারি। এই বিষয়গুলো আমি আপনাদেরকে এখন একটু দেখাবো। তো একটু মনোযোগ দিন ভালোভাবে, প্রত্যেকটা বিষয় আপনারা নেওয়ার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। ঠিক আছে? দেখেন, জাস্ট ডেফিনেশনটা দেখে আমাদের ডিটেলস ক্লাসগুলোতে প্রত্যেকটা ক্লাসের ইন ডিটেলসেও বর্ণনা করা আছে, প্রত্যেকটা নাউনের আলাদা ক্লাসিফিকেশন সবকিছু আছে। বাট এখান থেকে আমরা একটু দেখি। বলছে নাউনটা কি? যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, গুণ, অবস্থা প্রভৃতির নাম বোঝায় তাকে নাউন বলে। নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, অর্থাৎ এনি কাইন্ডস অফ নেম ক্যান বি নাউন। পৃথিবীতে যত শব্দ আছে প্রত্যেকটা ওয়ার্ডই অ্যাজ এ ওয়ার্ড সেটা নাউন। এটা কোনো জায়গার নাম হতে পারে, কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে, কোনো গুণের নাম হতে পারে। এনি কাইন্ডস অফ নেম ক্যান বি নাউন। রেহানা, ঢাকা, গার্ল, আর্মি, সল্ট, বাংলাদেশ, কাইন্ডনেস, এগুলো সবই হচ্ছে আমার মূলত কি? নাউন। তো একটু বোঝার চেষ্টা করেন।
সব ওয়ার্ড যদি নাউন হয় তাহলে অন্য পার্ট অফ স্পিচ গুলো কিভাবে হবে, এটা আপনার প্রশ্ন থাকতে পারে। অন্য পার্ট অফ স্পিচ গুলো সেন্টেন্সে তার অবস্থান এবং ডেফিনেশনের উপর ডিপেন্ড করে হবে। মনে রাখবেন এটা। এই যে অনেস্টি, এটাকে দেখলে অনেকে মনেই করে না যে এটা একটা নাউন, অনেকে ভাবে এ তো একটা গুণের নাম, এটা আমার অ্যাডজেক্টিভ। বাট না, এই বিষয়টা মূলত কেমন, এই দেখেন আমি যদি বলি যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, হ্যাঁ, সততাই সর্বোৎকৃষ্টম পন্থা, এই অনেস্টি শব্দটা আমার সাবজেক্টের স্থানে আছে, তার মানে এটা আমার নাউন। এইটা আমাকে বুঝতে হবে যে ওয়ার্ডের অবস্থানটা কোথায়। কিন্তু আমি যদি বলি হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এর বাংলা অর্থটা হচ্ছে সে একজন সৎ লোক। এখানে অনেস্ট শব্দটা ম্যানকে মডিফাই করে, ওইটা আমার কিন্তু একটা অ্যাজেক্টিভ। সেই বিষয়গুলো বোঝার চেষ্টা করতে হবে। তাহলে নাউন কি? এনি কাইন্ডস অফ নেম ক্যান বি নাউন। নাউনের অবস্থানটা কোথায়? একটা বাক্যের শুরুতে বা শেষে বসে। প্রোনাউনটা কি? দেখেন, বলছে নাউন বা নাউন ইকুইভ্যালেন্টের পরিবর্তে যে সকল ওয়ার্ড ব্যবহৃত হয় তাদেরকে প্রোনাউন বলা হয়। আর প্রোনাউন ইজ আ সাবস্টিটিউটিং ওয়ার্ড ফর নাউন অর নাউন ইকুইভ্যালেন্ট। আই, উই, হিউ, হি, শি, দে আর দ্য প্রোনাউন। অর্থাৎ প্রোনাউনটা মূলত কি? নাউনের পরিবর্তে যেটা বসে। মানে কি? দেখেন, এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা ইংরেজদের থেকে আসছে, ব্রিটিশদের থেকে আসছে, তাই না? এখন এই ইংরেজরা মূলত রিডান্ডেন্সি পছন্দ করে না। রিডান্ডেন্সি মানে দ্বিরুক্তি, একটা শব্দের দুইবার ব্যবহার। যেমন আমরা বাংলায় অনেক সময় এই ধরনের কথাগুলো বলি না, সে নাচতে নাচতে স্কুলে যায়। এটা আপনি ইংলিশে কিভাবে বলবেন? হি গোস টু স্কুল ড্যান্সিং ড্যান্সিং। বা সে গান গাইতে গাইতে ভাত খায়, হি ইটস রাইস সিঙ্গিং সিঙ্গিং, এরকম বলা যায় না। তো হি ইটস রাইস সিঙ্গিং একবার বলতে হয়। তো প্রতিটা বাক্যের শুরুতে নাউনের ব্যবহার অন কাইন্ডস অফ রিডান্ডেন্সি হয়ে যায়। এই প্রবলেমটা দূর করার জন্য আপনি যখন একটা পার্টিকুলার পার্সন নিয়ে কথা বলছেন, তখন সব জায়গায় নাউনের ব্যবহার না করে যদি প্রোনাউনের ব্যবহার করেন, সেটা দেখতে, বলতে বা লিখতে অনেক বেশি সুন্দর লাগে। অর্থাৎ আমি যদি বলি রহিম ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, রহিম গোস টু স্কুল রেগুলারলি, রহিম রিডস ইন ক্লাস 10, এই প্রত্যেকটা বাক্যে রহিমের ব্যবহার করছি, তাই না? এটা আমার নাউন। এটা না করে শুরুর ওয়ার্ডটা রহিম রেখে বাকিগুলোতে যদি আমি হি এর ব্যবহার করি, যে রহিম ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, হি গোস টু স্কুল রেগুলারলি, হি রিডস ইন ক্লাস 10, তখন আমার ওই বাক্যটা ভালো শোনায়, রিডান্ডেন্সির প্রবলেমটা দূর হয়। সেই প্রোনাউনের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, এটা আমাদের ডিটেলসে জানতে হবে, আমার ডিটেলস ক্লাসে এটা আছে। পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, হ্যাঁ, ইনডিফিনিট প্রোনাউন, অনেকগুলো প্রোনাউনের পার্ট আছে। এটা বোঝা দরকার আমাদের, এবং এটা না বুঝতে পারলে সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্টের যে জায়গাটা, শুরু এবং শেষের যে জায়গাটা, এটা বোঝা অনেক কঠিন হয়ে যায়। তো প্রোনাউনের উপর আমি দেখাবো, ক্লাস নিব। এই দেখেন, আমি যদি একটু সংক্ষেপেও বলি আপনাদের, মনে করেন আমি এরকম একটা সেন্টেন্স বললাম, আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে। আমি যদি বলি হি gave me a car, সে আমাকে একটা গাড়ি দিয়েছিল। আবার আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি যে, কথাটা একটু বোঝেন, দিস ইজ মাই কার, এটা আমার গাড়ি। আবার আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, দিস কার ইজ মাইন, এই গাড়িটি আমার। এই যে চারটা বাক্য আমি লিখলাম, এখানে পার্থক্য বুঝতে পারেন? দেখেন, এই আই একটা পার্সোনাল প্রোনাউন এবং পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। এই মি পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, আমাকে। এই মাই, এটা আসলে কোনো প্রোনাউন না। মাই, আওয়ার, ইওর, দেয়ার, এগুলোকে আমরা প্রোনাউন বলি, বাট এটা একটা অ্যাজেক্টিভ। প্রোনাউন কাকে বলে? প্রোনাউন হচ্ছে এমন কোনো ওয়ার্ড যেটা নাউনের পরিবর্তে বসে। প্রোনাউন ইজ ইউজড ইনস্টেড অফ নাউন, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে থাকে নাউন বা শেষে থাকে। নাউন কাউকে মডিফাই করে না, তো প্রোনাউন কাউকে মডিফাই করবে না। কিন্তু অ্যাজেক্টিভ কি করে? অন্য একটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। এই মাই শব্দটা কারকে মডিফাই করছে, যে এটা গাড়ি, এটা আমার গাড়ি, এটা একটা অ্যাজেক্টিভ, এবং এই মাইটাকে বলা হয় পজিটিভ অ্যাজেক্টিভ। কিন্তু দিস কার ইজ মাইন, এর মানে হচ্ছে এই গাড়িটি আমার, এটি আমার গাড়ি। এখানে দেখেন মাইনের পরে ফুল স্টপ আছে, এটা কাউকে মডিফাই করছে না। এই মাইনটা হচ্ছে মূলত পজিটিভ প্রোনাউন। আবার দেখেন, এই যে দিস ইজ মাই কার, এই দিসটা কি জানেন? এটাকে বলা হয় একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেট করে অর্থাৎ নির্দেশক, নির্দেশ করে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এই দিস শব্দটা। এরপরে ইজ আছে, ভার্ব আছে, অর্থাৎ এটা আমার প্রোনাউন, এটা যেহেতু সাবজেক্টের স্থানে আছে। কিন্তু পরের বাক্য দেখেন, দিস কার ইজ মাইন, এই দিসটা কিন্তু কারকে মডিফাই করছে। অর্থাৎ এখানে মেইন ওয়ার্ড বা সাবজেক্ট কিন্তু এই কার। একসঙ্গে দিস কার যদি বলি, এটা একটা নাউন ফ্রেজ। যদি আলাদাভাবে বলি,
কারকে মডিফাই করছে দিস শব্দটা, অর্থাৎ এইটা কিন্তু আমার কোনো প্রোনাউন না, এটা একটা অ্যাজেক্টিভ। এইটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ, অর্থাৎ প্রোনাউনের ক্লাসিফিকেশনের সঙ্গে অনেকগুলো অ্যাজেক্টিভের ক্লাসিফিকেশনের মিল আছে। ইন্ট্রোগেটিভ প্রোনাউন যেমন আছে, ইন্ট্রোগেটিভ অ্যাজেক্টিভও আছে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আছে, ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভও আছে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আছে, ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভও আছে। পজিটিভ প্রোনাউন আছে, পজিটিভ অ্যাজেক্টিভও আছে, এবং এক্সাম্পলগুলো সেম। বাট কোনটা প্রোনাউন কোনটা অ্যাজেক্টিভ, এইটা আইডেন্টিফাই কিভাবে করবেন, এটা সেন্টেন্স বা বাক্যে ওই ওয়ার্ডগুলোর অবস্থান থেকে আইডেন্টিফাই করতে হয়, এবং এইখান থেকে প্রচুর কোশ্চেন আসে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে। এগুলো আমরা আমাদের ডিটেলস ক্লাসে দেখিয়ে থাকি। তো যে কথাটা বললাম, এই দিসটা কিন্তু একটা অ্যাজেক্টিভ, বাট উপরের দিসটা প্রোনাউন। কারণ কি, এই উপরের দিস কাউকে মডিফাই করে না, একদম সাবজেক্টের স্থানে আছে, এরপরেই ভার্ব আছে। বাট পরের দিসটা অন্য আরেকটা নাউনকে মডিফাই করছে। যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে সেটা অ্যাজেক্টিভ। উপরের এই মাইটা একটা নাউনকে মডিফাই করছে, অর্থাৎ এটা প্রোনাউন না, এটা একটা অ্যাজেক্টিভ। বাট পরে যে মাইন, এটা কাউকে মডিফাই করছে না, এরপরে জাস্ট ফুল স্টপ আছে। সো এটা হচ্ছে আমার প্রোনাউন। আবার এই এই বিষয়গুলো মূলত ইন ডিটেলসে বুঝতে হবে প্রোনাউনের ডিটেলস চ্যাপ্টার থেকে। হ্যাঁ, যেটা দেখাচ্ছি দেখে যান। যদি সত্যিকার অর্থে ল্যাঙ্গুয়েজ শিখতে চান, শর্টকাট কোনো ওয়ে নেই, ডিটেলসে শেখার চেষ্টা করেন, খুব বেশি সময় লাগে না, 2 থেকে 3 মাসের ভিতরেই ভাষা কাভার করা যায়। কিন্তু যারা শর্টকাট ওয়েতে বিভিন্ন জায়গায় শেখেন, এই যে আজকে আমার কাছে একটা ক্লাস করার সুযোগ পেয়েছেন, দেখতে আসছেন, কালকে হয়তো ইউটিউব চ্যানেলে একটা ক্লাস দেখবেন, পরের দিন হয়তো ফেসবুক পেজে আপনার সামনে একটা ক্লাস বেশি উঠবে। আপনি নিজেকে বুকে হাত দিয়ে প্রশ্ন করে দেখেন, এই বিভিন্ন জায়গা থেকে ক্লাস দেখলে আপনার দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যেতে থাকবে, আপনিও ইংরেজি শিখে যাবেন। ওই শেখা আপনি জীবনে কোনোদিন শেষ নামাতে পারবেন না। শিখতে হবে, শিখতে হবে, শিখবেন, জানবেন, নতুন কিছু পারবেন, ওই শিখতেই থাকবেন। নিজের ভিতরে অ্যাকচুয়াল কনফিডেন্টটা পাবেন না যে আমি এখন পুরোপুরিভাবে ইংরেজি ল্যাঙ্গুয়েজটা জানি। বাট যদি ধারাবাহিকতা মেনটেন করতে পারেন, সিকোয়েন্স বুঝতে পারেন, আমি এই ভাষাটা শিখতে চাই, আমি কোন জায়গা থেকে শুরু করব, কোথায় শেষ করব, এর ভিতরে ঠিক কি আছে, ঠিক কোন বিষয়গুলো সম্পর্কে ভালো কনসেপ্ট থাকলে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো, এবং আমি কনফিডেন্টের সঙ্গে আমার স্ব স্ব সেক্টরে কাজে লাগাতে পারবো, কোন টপিকের সঙ্গে কোন টপিক রিলেটেড, কোনটার পর কোনটা পড়লে দ্রুত ডেভেলপ করতে পারবো। এই যে প্রোনাউন আর অ্যাডজেক্টিভের কথা বলছি, এই দুটো টপিক আমার, আমি যখন এটা করাই পাশাপাশি থাকে, কিন্তু এটা এটা যদি পাশাপাশি আপনি না করতে পারেন, একসঙ্গে কম্পেয়ার করে বুঝতে না পারেন, আবার অ্যাডজেক্টিভের সঙ্গে অ্যাডভার্বকে কম্পেয়ার করতে হয়, এই যে কম্প্যারিজনটা, এটা বুঝতে না পারলে ভাষা কখনোই শেখা যায় না। এই চেইন অফ কমান্ড অবশ্যই অবশ্যই বুঝতে হয়। এটা আমি বারবার বলবো, আপনি যত ভালো টিচারের কাছে ক্লাস করেন, যার কাছে যান, কারোর হেল্প লাগে না যদি আপনি ইন্ডেক্সটা বুঝতে পারেন, সিকোয়েন্সটা বুঝতে পারেন। আর যত টিচারের কাছে যান, যত ভালো টিচারের কাছে যান, বিভিন্ন জায়গা থেকে শিখতে থাকলে, যতই ভালো শেখাক না কেন, ওই শেখাটা ফ্রুটফুল হয় না। শিখে যেতে হবে, সাগরে সাঁতার কাটতে হবে, শেষ হবে না জায়গা। এটা হচ্ছে মেইন কথা। কিন্তু কারো হেল্প লাগে না, নিজেও শেখা যায় যদি সিকোয়েন্স বোঝা যায়, চেইন অফ কমান্ডটা বোঝা যায়। তো যেটা বলছি, এরপর দেখেন অ্যাডজেক্টিভ এটা কি। যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে মডিফাই বা কোয়ালিফাই করে। অ্যান অ্যাডজেক্টিভ মডিফাইস অর কোয়ালিফাইস নাউন অর প্রোনাউন অর ইকুইভ্যালেন্ট টু আ নাউন। অর্থাৎ দিস ইজ আ নাইস পেন, এটা একটা সুন্দর কলম, এই পেনকে মডিফাই করছে নাইস শব্দটা। শি ইজ আ বিউটিফুল লেডি, লেডিকে মডিফাই করছে বিউটিফুল শব্দটা। সো এগুলো আমার অ্যাডজেক্টিভ। এখানে মেইন বিষয়টা কি জানেন, আমাদের যে 8 প্রকার পার্ট অফ স্পিচ আছে না, এই যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 8 প্রকার পার্ট অফ স্পিচের ভিতর আমাদের মেইন পার্ট অফ স্পিচ বা জিস্ট হচ্ছে মূলত নাউন, প্রোনাউন আর ভার্ব। অর্থাৎ এই নাউন, প্রোনাউন আর ভার্ব, নাউন, প্রোনাউন আর ভার্ব, আবারও বলছি, নাউন, প্রোনাউন এবং ভার্ব, এই 3টা ওয়ার্ডের একটা বাদ দিলে কমপ্লিট সেন্টেন্স ওইভাবে হয় না। হ্যাঁ, এদেরকে প্রয়োজন হয়। কিন্তু অন্যান্য যে পার্ট অফ স্পিচ গুলো আছে, সেটা অ্যাডজেক্টিভ হোক, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন বা ইন্টারজেকশন, এগুলো হচ্ছে বাড়তি অংশ। এগুলো একটা সেন্টেন্সকে মডিফাই করে, এই নাউন, প্রোনাউন এবং ভার্বকে নিয়ে কাজ করে, এদেরকে বাড়িয়ে বলে, এদেরকে বিশেষায়িত করে, এদেরকে রংচং করে। অর্থাৎ আমি যদি বলি যে রুমা ইজ গার্ল, এর অর্থ কি, রুমা হয় মেয়ে। এই রুমাটা কি একটা নাউন, ইজটা কি একটা ভার্ব, গার্লটা কি একটা নাউন। বা আমি যদি বলি যে শি ইজ গার্ল, সে হয় মেয়ে, তাহলে শিটা কি প্রোনাউন, ইজটা কি ভার্ব, গার্লটা কি নাউন, শি ইজ আ গার্ল, সে একটা মেয়ে। এই এটা কি, এটা আমরা
এ অ্যান্ড ডি কে আর্টিকেল বলি, বাট আর্টিকেল বা ডিটারমিনার তো পার্ট অফ স্পিচের ভিতর নেই। 8 প্রকার পার্ট অফ স্পিচের ভিতর এই এ কে আইডেন্টিফাই করে যদি কেউ বলে এটা কোন পার্ট অফ স্পিচ, কি হবে? এটা একটা অ্যাজেক্টিভ। কেন? যেহেতু নাউনের একটা সংখ্যা বোঝাচ্ছে। অ্যাজেক্টিভের ডেফিনেশন কি? যে পার্ট অফ স্পিচ কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, তাকে অ্যাজেক্টিভ বলে। সো এই এটা আমার অ্যাজ এ পার্ট অফ স্পিচ এ অ্যান্ড ডি এগুলো অ্যাজেক্টিভ হয়। এবার আমি যদি বলি শি ইজ আ বিউটিফুল গার্ল, BEAUTIFUL, তো এটা কি? এটাও অ্যাজেক্টিভ। এখন বিউটিফুল যদি আমি না ইউজ করতাম, আমার বাক্যের কিন্তু একটা অর্থ থাকতো যে সে একটা মেয়ে, বাক্যের একটা অর্থ থাকতো, বাট বিউটিফুল ইউজ করে কি হচ্ছে, অর্থটা আরো ভালো শোনাচ্ছে যে সে একজন সুন্দরী মেয়ে, অর্থাৎ আমার সেন্টেন্সটাকে বিশেষায়িত করছে। আবার আমি যদি বলি শি ইজ আ ভেরি বিউটিফুল মেয়ে, গার্ল, সে খুব সুন্দরী মেয়ে, এই ভেরি বসালে কি হলো, সেন্টেন্সটা আরেকটু ভালো হলো, আরেকটু বড় হলো, অর্থাৎ আরেকটু ভালো শোনালো। বাট আমি ভেরি, এ, বিউটিফুল, এই ওয়ার্ডগুলো যদি আমি নাও দিতাম, তাহলে কি সেন্টেন্সের অর্থ থাকতো না? থাকতো। কিন্তু আপনি শিটাকে বাদ দেন তো, বাক্যের কোনো অর্থ থাকবে? ইজ বাদ দেন তো, ভার্ব ছাড়া কোনো বাক্য হয়? গার্ল বাদ দেন তো, হবে? ভেবে দেখেন, হয় না। অর্থাৎ 8 প্রকার পার্ট অফ স্পিচের ভিতর মেইন পার্ট হচ্ছে নাউন, প্রোনাউন আর ভার্ব। বাকি যেগুলো থাকে এগুলো হচ্ছে এই নাউন, প্রোনাউন, ভার্বকে নিয়ে কাজ করে। অ্যাজেক্টিভ নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করে বা মডিফাই করে, অ্যাডভার্ব মেইনলি ভার্বকে বাড়িয়ে বলে, প্রেপোজিশন এটাও নাউন বা প্রোনাউনের আগে বসে, কনজাংশন আলাদা দুইটা ওয়ার্ড, সেন্টেন্স বা ক্লজকে কানেক্ট করে, জোড়া লাগায়, রিলেট করে, ইন্টারজেকশন এটা জাস্ট বাইরের একটা পার্ট। তো এই বিষয়গুলো বুঝতে হবে। তাহলে এরপর ভার্ব কি? দেখেন, এই ভার্বের গুরুত্ব কতটা এটা তো আমি এইমাত্র দেখালাম, ইভেন গত ক্লাসেও বলছিলাম যারা ভোকাবুলারিতে দুর্বল, প্রচুর ভার্বের ভোকাবুলারি পড়তে হবে। আমি ওটা গত ক্লাসে পাঠাতে পারিনি, আমি দিয়ে দিব দ্রুত। তো দেখেন বলছে কি, আমি জাস্ট এখানে শেষ করেই আমরা আইডেন্টিফিকেশনে আসবো, তারপরে ওই মেইন জায়গাটাতে আসবো। দেখেন, ভার্ব হলো এমন একটি শব্দ যা কিছু হওয়া, থাকা বা করা বোঝায়। ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। ভার্ব হচ্ছে এমন একটা শব্দ যেটা কি বলছে, বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। ভার্ব একটা সেন্টেন্স বা বাক্যের অপরিহার্য অংশ, দ্য এসেনশিয়াল পার্ট। এজন্য ভার্বকে দ্য হার্টস অফ সেন্টেন্স বা সেন্টেন্সের প্রাণ বলা হয়। ফর এক্সাম্পল, হি গোস টু স্কুল, হি প্লে ফুটবল, হি স্যাট ডাউন আন্ডার দ্য ট্রি টু মিট মি, দে গো টু মার্কেট। প্রত্যেকটা বাক্যে মনে রাখবেন, ইংলিশ বাক্যে সাবজেক্টের পরেই ভার্ব থাকে, সাবজেক্টের পরে যে ওয়ার্ড থাকে সেটাই ভার্ব, এবং সেটা মেইন ভার্ব। একটা বাক্যে একের অধিক ভার্ব থাকতে পারে, যদি সাবজেক্ট থেকে দূরে কোনো ভার্ব থাকে সেটা নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ এই যে 3 নম্বর বাক্যটা দেখেন, হি স্যাট ডাউন আন্ডার দ্য ট্রি টু মিট মি, সে গাছের নিচে বসেছিল আমার সাথে দেখা করতে বা আমার সাথে দেখা করার জন্য। তাহলে এই স্যাট এখানে মেইন ভার্ব, মিট অর্থাৎ টু মিট এটা হচ্ছে একটা ইনফিনিটিভ, এটা নন ফাইনাইট ভার্ব। মিট মানে দেখা করে, টু মিট মানে দেখা করার জন্য, দেখা করতে, টু প্লাস ভি অন। ঠিক আছে? তো এই বিষয়গুলো আমাকে বুঝতে হবে। অ্যাডভার্ব কি? এটা খুবই দরকার। ইংলিশ ল্যাঙ্গুয়েজে যতগুলো পার্ট অফ স্পিচ আছে তার ভিতরে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট হচ্ছে এই অ্যাডভার্ব। এবং এই যে আমি আজকে রাইটিং এর কথা বলছি, এটা এই অ্যাডভার্বের মাধ্যমেই আমি সলভ করে দেখাবো আপনাদেরকে। তো দেখেন, যে ওয়ার্ড সাধারণত নাউন, প্রোনাউন অ্যান্ড ইন্টারজেকশন ব্যতীত যে কোনো পার্ট অফ স্পিচ বা ফ্রেজ বা সেন্টেন্সকে মডিফাই বা বিশেষায়িত করে, তাকে অ্যাডভার্ব বলে। অ্যাডভার্ব প্রধানত ভার্বকে মডিফাই বা বিশেষায়িত করে। এক কথায় ভার্বকে বাড়িয়ে কিছু বলাটাই হচ্ছে অ্যাডভার্ব। অর্থাৎ প্যান্থার ক্যান রান ফাস্ট, প্যান্থার মানে কি জানেন? চিতাবাঘ। ক্যান রান মানে দৌড়াতে পারে, ফাস্ট মানে দ্রুত। অর্থাৎ ক্যান রান এটা মডাল আর মেইন ভার্ব, মানে প্যান্থার ক্যান রান, চিতাবাঘ দৌড়াতে পারে। এবার কেমন দৌড়ায়, তার দৌড়ানোর ধরনটা কেমন, ফাস্ট মানে দ্রুত। অর্থাৎ এই ফাস্ট শব্দটা মডিফাই কাকে করছে? রানকে। তার মানে ওইটা আমার হচ্ছে অ্যাডভার্ব, যে ওয়ার্ড ভার্বকে মডিফাই করে। মনে রাখবেন, নাউন বা প্রোনাউনকে বাড়িয়ে বলে, নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করে, নাউন বা প্রোনাউনকে মডিফাই করে অ্যাজেক্টিভ, আর ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কখনো নাউন প্রোনাউনকে মডিফাই করে না। কিন্তু একটা অ্যাডভার্ব নিজেকে নিজে মডিফাই করতে পারে, অন্য একটা অ্যাজেক্টিভকে মডিফাই করতে পারে, প্রেপোজিশনকে মডিফাই করতে পারে, হোল সেন্টেন্সকে মডিফাই করতে পারে। কিন্তু অ্যাডভার্ব কখনো নাউন প্রোনাউনকে ইন্ডিকেট করে কোনো কাজ করে না। এগুলো কি দেখাচ্ছি জানেন? ওয়ার্ডের ফরমেশন, ওয়ার্ডের ফাংশন। একটা সেন্টেন্স যখন লেখা হয়, ওয়ার্ডগুলো কিভাবে একটার সাথে একটা কানেক্টেড হয়, কিভাবে ফ্রেজগুলোকে আইডেন্টিফাই করা হয়, এই যে জায়গাটা এখন দেখাচ্ছি, এইটা যদি ভালোভাবে কেউ ক্যাচ করতে পারে, ভালোভাবে এই ডিসকাশনটা যদি কেউ নিতে পারে, আপনার ল্যাঙ্গুয়েজটা যে কতটা কনফিডেন্টের সঙ্গে আপনি এক্সপ্রেস করতে পারবেন, আপনি ইমাজিন করতে পারবেন না। আমি দেখাবো, সবকিছুই প্র্যাকটিক্যালি দেখাবো। তো শুধু একটু টাইম দিবেন, ধৈর্য রাখবেন।
সুষমা ইজ আ ভেরি বিউটিফুল গার্ল। তাহলে এখানে মেইন ওয়ার্ড হচ্ছে সুষমা, এটা সাবজেক্ট, ইজ ভার্ব, গার্ল এটা আমার নাউন অর্থাৎ এক্সটেনশন। এই বিউটিফুল শব্দটা গার্লকে মডিফাই করছে, তার মানে এটা আমার একটা অ্যাজেক্টিভ, নাউনকে মডিফাই করছে। এবার সুষমা সুন্দরী মেয়ে, সুষমা সুন্দরী, খুব সুন্দরী মেয়ে, বিউটিফুল, ভেরি বিউটিফুল। ওই ভেরি শব্দটা বিউটিফুলকে মডিফাই করে। ওই ভেরি শব্দটা একটা অ্যাডভার্ব, কারণ ওটা অ্যাজেক্টিভকে মডিফাই করছে। দ্য ফ্যান ইজ মুভিং ওভার আওয়ার হেড, ফ্যানটা আমাদের মাথার উপর দিয়ে ঘুরছে। ওভার শব্দটা একটা প্রেপোজিশন, মুভিং এক্স্যাক্টলি ওভার আওয়ার হেড অর্থাৎ ঠিক আমার মাথার উপর দিয়ে ঘুরছে। অর্থাৎ ওই এক্স্যাক্টলি শব্দটা একটা প্রেপোজিশনকে মডিফাই করে অ্যাজ এ পার্ট অফ স্পিচ, ওটা একটা অ্যাডভার্ব। আমি অ্যাডভার্বে ইন ডিটেলসে কথা বলবো, জাস্ট আমাকে একটু টাইম দেন, শেষ করি আগে এখানে। প্রেপোজিশন কি? প্রি শব্দের অর্থ পূর্বে, পজিশন শব্দের অর্থ অবস্থান। যে সকল শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তাকে প্রেপোজিশন বলে। দেখেন, প্রেপোজিশন একটি সেন্টেন্স বা বাক্যের অলংকার। অলংকার যেমন একজন মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়, তেমনি প্রেপোজিশন ব্যবহারের মাধ্যমে বাক্যের সৌন্দর্য বেড়ে যায়। তাহলে এইটা আবার কেমন, আমাকে একটু বুঝতে হবে। মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, দেখার চেষ্টা করেন কি বলছে এখানে। একটা ছেলেকে আপনি যদি কোট, বুট, শার্ট, টাই পরান, দেখতে যেমন সুন্দর লাগে। একটা মেয়েকে আপনি যদি হাতে চুড়ি, কানের দুল, নাকের নোলক এগুলো পরান, দেখতে যেমন সুন্দর লাগে। একটা সেন্টেন্স বা বাক্যে যদি প্রেপোজিশনের ব্যবহার করেন, তাহলে ওই সেন্টেন্স বা বাক্যের সৌন্দর্য বেড়ে যায়। সিনেমার নায়িকাদের সাজায় না, নতুন বউকে সাজায় না, সাজালে সুন্দর লাগে না? তো প্রেপোজিশন একটা বাক্যের ওই অর্নামেন্টের কাজ করে। প্রেপোজিশন ইউজ না করে যদি বাক্য তৈরি করেন, ওই বাক্যটা খাপছাড়া খাপছাড়া মনে হয়, ওয়ার্ড একটার সাথে আরেকটা কানেক্টেড হয় না। তো প্রেপোজিশন একটা সেন্টেন্সকে ডেকোরেট করে, গর্জিয়াস করে তোলে। পুট দ্য বক্স অন দ্য টেবল, আমার সেভেন্থ ফ্রি লাইভ ক্লাসে, ধারাবাহিক ক্লাসে এই প্রেপোজিশনের উপর ডিটেলস ক্লাস আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। ইন ডিটেলসে প্রত্যেকটা প্রেপোজিশনের ব্যবহার আমি দেখিয়েছি সেখানে। সো আই লিভ উইথ মাই ফ্যামিলি, হি লিভস ইন আমেরিকা। সো অন, উইথ, ইন এগুলো আমার মূলত এখানে প্রেপোজিশন। এটা কিভাবে হয় আমি দেখাবো। এরপর আসি কনজাংশন। এটা কি? কনজাংশন অর্থ সংযোগ স্থাপন। দুইটা শব্দ, ওয়ার্ড, বাক্য, সেন্টেন্স অথবা বাক্যাংশ, ক্লজ বা ফ্রেজের মধ্যে সংযোগ স্থাপনকারী শব্দকে আমরা কনজাংশন বলি। অ্যান্ড, অর, বাট, দো, অল দো, অর্থাৎ এরা কি করে, আলাদা দুইটা ওয়ার্ড, ক্লজ বা ফ্রেজকে কানেক্ট করে, রিলেট করে। দে আর চেয়ারফুল বাট ব্রড মাইন্ডেড, শি ইজ হ্যাপি বাট ফ্রাস্ট্রেটেড, আই উইল গো ইফ ইউ কাম। সো এগুলো মূলত আমাদের রাইটিং এ বেশি প্রয়োজন হয়। দেখাচ্ছি আমি, একটু ওয়েট করেন। এরপর আরেকটা আছে আমাদের, জাস্ট একটু শেষ করি। ইন্টারজেকশন, এইটা কি কি বলছে দেখেন। আবেগ অনুভূতি ছাড়া মানুষ বাঁচতে পারে না। মানুষের আবেগ অনুভূতি প্রকাশে ইংরেজিতে বেশ কিছু শব্দ ব্যবহৃত হয়, যেমন হুররে, আলাস, ফাই, ব্রাভো, হাসফু। এগুলো মূলত মানুষের তাৎক্ষণিক আবেগ অনুভূতি বা উচ্ছ্বাস প্রকাশ করে, যা ইন্টারজেকশন নামে পরিচিত। বোঝার চেষ্টা করেন, ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, কি বলছে, আল্লাহ ইজ নো মোর, হায় সে আর নেই। ফাই অর ফু, ইউ আর সো ব্যাড, সি তুমি এত খারাপ। ব্রাভো, ইউ আর ডুইং ওয়েল। অর্থাৎ এখানে জাস্ট একটা এক্সক্লামেশন সিম্বল থাকে, এগুলো দেখলেই বোঝা যায় এই আবেগ অনুভূতি উচ্ছ্বাস এগুলো প্রকাশ করে। অর্থাৎ আমাদের যে 8 প্রকার পার্ট অফ স্পিচ আছে, এই 8 প্রকার পার্ট অফ স্পিচের ভিতরে ইন্টারজেকশন ব্যতীত অন্য যেগুলো থাকে, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা পার্ট অফ স্পিচ একটার সাথে আরেকটা কানেক্টেড থাকে, একটার উপর আরেকটা ডিপেন্ড করে থাকে। বাট এই ইন্টারজেকশন কিন্তু এর থেকে সম্পূর্ণ আলাদা, এরা একা একা বসে, এটা এটা দেখলেই চেনা যায়। এটা অন্য কোনো ওয়ার্ডের সাথে ওইভাবে কানেক্টেড হয় না। ঠিক আছে, এখন আমি যে একটু আইডেন্টিফিকেশনের জায়গাটাতে আসি, সবাই একটু এই জায়গাটাতে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, নেওয়ার চেষ্টা করবেন। এখানে অনেকগুলো বাক্য আছে, এটা একটু দেখতে পারলে আপনাদের অনেক, আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। যেমন দেখেন, এটা শেষ করে আমি রাইটিং এর পার্টটাতে আসবো। তো এখানে কি বলছে দেখেন, এখানে বলছে যে আই আই হ্যাভ আ পেন, অর্থাৎ আমার একটা কলম আছে। এখানে আইটা কি? একটা প্রোনাউন, হ্যাভ একটা ভার্ব, এ একটা অ্যাডজেক্টিভ, পেন এটা একটা নাউন। ঠিক বললাম? পরের বাক্য দেখেন, আই গো হোম, অর্থাৎ এর অর্থ হচ্ছে আমি বাড়ি যাই। আই গো হোম মানে কি? আমি বাড়ি যাই। কথাটা একটু বুঝবেন। আইটা কি? প্রোনাউন। গোটা কি? ভার্ব। এই হোমটা কোন পার্ট অফ স্পিচ, এটা কেউ বলতে পারবেন? হোম এটা কোন পার্ট অফ স্পিচ? ইজ দেয়ার এনিওয়ান বলতে পারবেন? কি হবে? মাউন, এটা মাউন। মাউন।
একজনের কাছ থেকে আমি একটা উত্তর পেয়েছি, এই হোম শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এটা অ্যাজ এ ওয়ার্ড এটা একটা নাউন, ঠিক বলছেন? কিন্তু এই বাক্যে এটা একটা অ্যাডভার্ব। এখন কেন অ্যাডভার্ব? আমি বাড়ি যাই, কোথায় যাই, হোয়ার, বাড়ি। কোন সেন্টেন্স বা বাক্যের ভার্বকে কোথায়, কখন, কিভাবে তারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। এই হোমটা হচ্ছে অ্যাডভার্ব এবং এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। এখন এখানে আরেকটু ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে 3 নম্বর বাক্যটা একটু দেখেন। আই গো টু হাউস, এর মানে আমি বাড়ি যাই। কিন্তু একটা জায়গায় একটু ফোকাস করেন, হাউজের আগে একটা টু আছে, কিন্তু হোমের আগে কিন্তু কোনো টু নেই। এই টু কি? একটা প্রেপোজিশন। এবং এই টু প্রেপোজিশনের ব্যবহারটা কোথায় হয় জানেন? কোনো একটা দিকে যাওয়া বোঝাতেই মূলত টু এর ব্যবহার হয়। হি ইজ গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছে। আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। হি গোজ টু হি গোজ টু দ্য ফিল্ড, সে মাঠে যায়। অর্থাৎ এই যে জায়গাগুলোর নাম মেনশন করছি এবং সেই দিকটাতে যাওয়ার জন্য আমি টু এর ব্যবহার করছি। কিন্তু হোমের আগে আমি টু ব্যবহার করিনি। এটার কারণ কি বা রিজন কি? এখানে মনে রাখবেন, এই হোমটা হচ্ছে একটা রিয়েল অ্যাডভার্ব, খাঁটি অ্যাডভার্ব, এটা কোনো নাউন না। অর্থাৎ হোম মানে আমরা জানি বাড়ি, বাট হাউস মানে বাড়ি। বাড়ি মানে কি? হাউস মানে বাড়ি বলতে একটা থিংস, একটা বস্তুকে এখানে কিন্তু ইন্ডিকেট করে। হ্যাঁ, অর্থাৎ এটা একটা নাউন। বোঝেন? নাউনের আগে আমার মূলত প্রেপোজিশন বসে। প্রেপোজিশনের ডেফিনেশন কি? যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তাকে কিন্তু প্রেপোজিশন বলা হয়। অর্থাৎ নাউন কাকে বলে? একটা ব্যক্তি বা বস্তু, এদেরকেই নাউন বলে। কিন্তু এই হোম, যেটাকে আমরা বাড়ি বলি, হোম মানে কিন্তু জাস্ট একটা প্লেসকে ইন্ডিকেট করে, একটা জায়গাকে ইন্ডিকেট করে। সেটা বাড়ি হতে পারে, সেটা পাহাড়ের গুহা হতে পারে, সেটা নৌকার নিচে যে ছাউনি সেই জায়গাটা হতে পারে। এনি কাইন্ডস অফ প্লেস ক্যান বি হোম, বাট এনি কাইন্ডস অফ প্লেস ক্যান নট বি হাউস। দ্য হাউস উইল বি আ থিংস। হাউস হচ্ছে যে কোনো একটা বস্তু হবে, কিন্তু হোম যে কোনো একটা প্লেসকেই হোম বলে। যেমন পৃথিবীতে 4টা শব্দ আছে, মনে রাখবেন। হিয়ার মানে এখানে, HERE, দেয়ার মানে সেখানে, হোম অ্যান্ড অ্যাব্রোড, ABROAD, অ্যাব্রোড মানে বিদেশ, হোম মানে দেশ। হ্যাঁ, আমরা বলি না যে বাই রিডিং নিউজ পেপার ইউ উইল বি এবল টু নো অল দ্য ইনফরমেশন অফ হোম অ্যান্ড অ্যাব্রোড। খবরের কাগজ পড়ার মাধ্যমে তুমি সকল তথ্য জানবে, জানতে সক্ষম হবে দেশ এবং বিদেশের। এই দেশ এবং বিদেশ ইংরেজি কি? হোম অ্যান্ড অ্যাব্রোড। বলি না আমরা যে হোম মানে জাস্ট একটা প্লেসকে ইন্ডিকেট করে, একটা জায়গাকে ইন্ডিকেট করে। এটা যে নির্দিষ্ট কোনো বাড়ি, কোনো থিংস বা বস্তু এরকম না। এই জন্য এই এখানে সেখানে, দেশ বিদেশ, এই যে শব্দগুলো হেয়ার দেয়ার হোম অ্যান্ড অ্যাব্রোড, এগুলো হচ্ছে রিয়েল অ্যাডভার্ব, মেইন অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে প্লেস, একটা জায়গাকে ইন্ডিকেট করে। তো এই জন্য এর আগে ওই টু প্রেপোজিশনটা বসবে না। অন্য যে কোনো দিকে যাওয়ার ক্ষেত্রে আমরা টু ব্যবহার করব, টু ব্যবহার করব। ঠিক আছে, এটা মনে রাখবেন। প্রেপোজিশন টু এর ব্যবহার কোথায় হয়? কোন একটা দিকে যাওয়া বোঝাতে। তো হাউস শব্দটা এখানে নাউন, যেহেতু ওর আগে টু আছে, প্রেপোজিশন আছে। আর হোম শব্দটা অ্যাডভার্ব। আই নিড সাম ওয়াটার, আমার কিছু পানি দরকার। ওয়াটার শব্দটা একটা নাউন। এই সাম শব্দটা কোন পার্ট অফ স্পিচ বলেন তো, যে কোনো একজন। সাম, এই শব্দটা কোন পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। অ্যাজেক্টিভ। এটা একটা অ্যাজেক্টিভ, ওয়াটারকে মডিফাই করে, তাই না? আমার কিছু পানি দরকার। নাউনকে যে ওয়ার্ড মডিফাই করে সেটা অ্যাজেক্টিভ। এটাকে বলা হয় অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটিভ অ্যাজেক্টিভ, পরিমাণকে ইন্ডিকেট করে। সাম, এনাফ, হোল, সাফিসিয়েন্ট, নান, অল, এগুলো সব হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি। ওয়াটারটা কিন্তু নাউন। কিন্তু 5 নম্বর বাক্য দেখেন, ওয়াটার দ্য গার্ডেন। এই বাক্য, এই বাক্যে ভার্ব কোনটা বলেন তো? ওয়াটার দ্য গার্ডেন, এই বাক্যে ভার্ব কোনটা? এখানে ওয়াটারই ভার্ব। কারণ এটা আমার একটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং এই বাক্যের অর্থ হচ্ছে বাগানে পানি দাও। অনেকে বলে বাগানে পানি, বাগানে পানি দেওয়া, এরকম না। অর্ডার করা বোঝায়, বাগানে পানি দাও। অর্থাৎ ভার্ব ছাড়া ইংলিশে কোনো বাক্য হয় না, এখানে সাবজেক্ট নেই। যদি কথাটা এরকম থাকতো, ইউ ওয়াটার দ্য গার্ডেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হতো। বাট ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না, উজ্জ থাকে এটা।
কেন উজ্জ্বল থাকে? এই কথাগুলো, দেখেন ইংলিশ তো একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা, তাই না? তো এই ধরনের সেন্টেন্স গুলো এমন কোনো সিচুয়েশনে বলা হয় যেখানে সাবজেক্ট সামনেই থাকে, তার নাম ধরে ডাকার প্রয়োজন পড়ে না, এই জন্য ভার্ব দিয়ে কথা বলা যায়। যেমন আপনি এখন আমার ক্লাস করছেন, মনে করেন একটা বিষয় আপনি নোট করছেন, আপনার কলমের কালি শেষ, আপনার পাশে আপনার একটা ভাই বা বোন বসে আছে, সেও একটা বিষয় পড়তেছে, তার হাতেও খাতা কলম আছে। তো আপনি ওর কাছ থেকে কলমটা নিবেন, তার নাম রহিম বা রহিমা, আপনার কাছেই আছে সে। জাস্ট আপনি ওকে বলছেন যে কলমটা একটু দে তো আমাকে, কলমটা একটু দে তো। আপনার কি জোরে তার নাম ধরে ডাকার প্রয়োজন আছে, এ রহিম, এ রহিমা, আমাকে কলমটা দে? নেই, কারণ সে তো আপনার কাছেই আছে, আপনার সামনেই আছে। তো এই ইম্পারেটিভ সেন্টেন্স গুলো এমন কোন সিচুয়েশনে বলা হয় যাকে উদ্দেশ্য করে বলা হয়, সে সামনেই থাকে, তার নাম ধরে ডাকার প্রয়োজন পড়ে না। ওই যে আমরা বলি না, গেট আউট, ওপেন দ্য ডোর, ক্লোজ দ্য উইন্ডো, অর্থাৎ ভার্ব দিয়ে যে কথাগুলো শুরু করি, এই কথাগুলো কাকে বলতে পারি? ওয়াটার দ্য গার্ডেন, যে বাগানে পানিটা দিবে সে আমার সামনেই আছে, এই জন্য আমি তাকে বলতে পারছি। সেই সার্ভেন্ট আমার কাছে আছে, এই জন্য আর তার নাম ধরে ডাকার প্রয়োজন পড়ে না। হ্যাঁ, তো এই সেন্টেন্স গুলো এমন কোনো সিচুয়েশনে বলা হয় যেখানে সাবজেক্ট সামনেই থাকে, তার নাম ধরে ডাকার প্রয়োজন পড়ে না, ভার্ব দিয়েই কথাগুলো শুরু করা যায়। আচ্ছা, সেটা যাক। তাহলে 4 নম্বর বাক্যে যে ওয়াটার নাউন ছিল, 5 নম্বর বাক্যে সেই ওয়াটার হয়ে গেছে ভার্ব। 6 নম্বর বাক্যে দেখেন, হিয়ার ইজ মাই স্কুল, এখানে আমার স্কুল। এই মাই শব্দটা কোন পার্ট অফ স্পিচ বলেন তো? এই যে মাই শব্দটা কোন পার্ট অফ স্পিচ? এতক্ষণ কি বললাম? এর আগে একটা কথা বলছিলাম না? এর আগে একটা বাক্য দেখাইছিলাম, দিস ইজ মাই কার, ওই মাইটা কি আমি প্রোনাউন বলছিলাম? প্রোনাউন কাকে বলে? যে ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে। নাউন কোথায় বসে? সেন্টেন্সের শুরুতে, সাবজেক্টে বা শেষে। নাউন কি অন্য কোনো ওয়ার্ডকে মডিফাই করে? এখানে মাই কি করছে? স্কুলকে মডিফাই করেছে। এখানে আমার স্কুল, স্কুল আমার স্কুল, অর্থাৎ স্কুল শব্দটাকে একটা নাউন। তো যে ওয়ার্ড একটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তাকে অ্যাজেক্টিভ বলে। এই মাই, আওয়ার, ইওর, দেয়ার, এগুলো সবই অ্যাজেক্টিভ, পজিটিভ অ্যাজেক্টিভ। কারো অধিকারে থাকা, কারো মালিকানায় থাকা বোঝায়। এটা তোমার কার, দিস ইজ ইওর কার, ওই ইওর শব্দটা অ্যাজেক্টিভ, কারকে মডিফাই করছে। ইট ইজ হার ক্যাট, এটা তার বিড়াল, হার ক্যাট, ওই ক্যাটকে মডিফাই করেছে হার শব্দটা, সেগুলো অ্যাজেক্টিভ। এই জিনিসটা আমাকে বুঝতে হবে। হি ইজ আ স্কুল বয়, সে একজন স্কুলে পড়ুয়া বালক। দেখেন 6 নম্বর বাক্যে স্কুলটা কিন্তু একটা নাউন। 7 নম্বর বাক্যে অ্যাজ এ ওয়ার্ড স্কুল একটা নাউন, বাট এই বাক্যে এই স্কুল শব্দটা একটা অ্যাজেক্টিভ। ওই বয়কে মডিফাই করছে স্কুল শব্দটা, যে সে একজন স্কুলে পড়ুয়া বালক, হি ইজ আ স্কুল বয়। একটা বাক্যে যদি একের অধিক নাউন থাকে, লাস্টেরটা নাউন থাকবে, বাকিগুলো অ্যাজেক্টিভ হয়ে যায়। আই এম আ টিচার, টিচার শব্দটা নাউন। আই এম অ্যান ইংলিশ টিচার, ইংলিশ অ্যাজ এ ওয়ার্ড এটা একটা নাউন, একটা সাবজেক্টের নাম, বাট এই বাক্যে ইংলিশ শব্দটা একটা অ্যাজেক্টিভ, ওই টিচারকে মডিফাই করে। ঠিক আছে? সো বোঝার চেষ্টা করেন। আই টক টু হিম, আমি তার সাথে কথা বলি। টক শব্দটা ভার্ব, টুটা প্রেপোজিশন, হিমটা হচ্ছে আমার প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম অর্থাৎ প্রোনাউন। বাট 9 নম্বর বাক্যে দেখেন, আই হ্যাভ আ টক উইথ হিম, এর অর্থ হচ্ছে আমার তার সাথে একটা কথা আছে। এখানে হ্যাভটা মেইন ভার্ব, সাবজেক্টের পরে যে ভার্বটা থাকে সেটা মেইন ভার্ব, এবং ওই যে টক, ওইটা আমার কোনো ভার্ব না, ওটা একটা নাউন। দেখেন ওর আগে এ আছে, মানে অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভের পরে অবশ্যই অবশ্যই নাউন থাকে। সো 8 নম্বর বাক্যে টক সাবজেক্টের পরে আছে, অর্থাৎ ওটা অ্যাকশন দিচ্ছে, কাজ করা বোঝাচ্ছে, আমি তার সাথে কথা বলি। বাট 9 নম্বর বাক্যে ওটা একটা স্থির অবস্থা প্রকাশ করছে, যে আমার তার সাথে একটা কথা আছে। তো একই ওয়ার্ড, আমার 8 নম্বর বাক্যে ভার্ব, 9 নম্বর বাক্যে নাউন। আই ওয়াচড আ শো লাস্ট নাইট, আমি গত রাতে একটা শো দেখেছিলাম। এই শো শব্দটা জাস্ট কোনো টিভি শো বা সিনেমার কোনো শো হতে পারে, এটা একটা নাউন। লাস্ট নাইট একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম, কখন দেখেছিলাম, হোয়েন, লাস্ট নাইট। শো মি ইওর আইডি কার্ড, তোমার আইডি কার্ডটি আমাকে দেখাও। একই স্পেলিং, 10 নম্বর বাক্যে নাউন ছিল, বাট 11 নম্বর বাক্যে এটা হয়ে গেছে ভার্ব। এই শো মানে দেখানো, পজিটিভ ভার্ব, দেখানো। তোমার আইডি কার্ডটি দেখাও, এই ইওর শব্দটা কিন্তু একটা অ্যাজেক্টিভ, পজিটিভ অ্যাজেক্টিভ, আইডি কার্ডকে মডিফাই করে। হি লিভস ইন চিটাগাং, দেখেন সে চিটাগাং এ বাস করে। এই চিটাগাং শব্দটা আমার একটা কি, চিটাগাং শব্দটা আমার একটা নাউন, ওর আগে ইন আছে, তার মানে ওটা প্রেপোজিশন। লিভ শব্দটা ভার্ব। কিন্তু 13 নম্বর বাক্যে দেখেন, কাম ইন, ভিতরে আসো, আর কিছু নেই, ওখানে ফুল স্টপ। এই ইন শব্দটা কোন পার্ট অফ স্পিচ? 13 নম্বর বাক্যে যে ইনটা আছে এটা কোন পার্ট অফ স্পিচ? কাম ইন, ভিতরে আসো, এটা কোন পার্ট অফ স্পিচ? এটা একটা অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? আমার প্রেপোজিশনের ডেফিনেশন কি? আমরা মনে করি যে অ্যাট, ইন, অন, এগুলো থাকলেই সেটা প্রেপোজিশন, বাট না।
আমাকে ডেফিনেশন বুঝতে হবে। প্রেপোজিশনের ডেফিনেশন হচ্ছে যদি কোনো ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে তখনই তাকে প্রেপোজিশন বলা হয়। বাট ইন তো কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে নেই, পূর্বে মানে আগে নেই, অর্থাৎ ইনের পরে তো কোনো নাউন প্রোনাউন নেই, ফুল স্টপ আছে। তার মানে ওই ইন প্রেপোজিশন না। কাম এটা আমার ভার্ব, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ভার্ব দিয়ে বাক্যটা শুরু হচ্ছে, কোথায় আসো, হোয়ার, ভিতরে, ইন। তো এটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস। ঠিক আছে। আই ডিসলাইক ক্রাইং, আমি কান্না অপছন্দ করি। এই ক্রাইং শব্দটা দেখে মনে হচ্ছে ভার্ব, বাট এটা একটা জেরান, স্থির একটা অবস্থা প্রকাশ পাচ্ছে, কান্না আর কিছুই না। এখানে মেইন ভার্ব কি, সাবজেক্টের পরে আছে ডিসলাইক। সেই এই জেরান অ্যাজ এ পার্ট অফ স্পিচ এটা একটা নাউন। আবার একই ওয়ার্ড 15 নম্বর বাক্যে দেখেন, আই স এ ক্রাইং বেবি, এর অর্থ হচ্ছে আমি একটা কান্নারত শিশুকে দেখেছিলাম, এমন একটা বাচ্চাকে দেখেছিলাম যে কাঁদিতেছিল, কাঁদতেছিল। ওই বেবিকে মডিফাই করছে ক্রাইং শব্দটা, ওইটা আমার একটা অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ এখানে ছটা মেইন ভার্ব, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে 15 নম্বর বাক্যে যে ওয়ার্ডটা অ্যাজেক্টিভ, সেম ওয়ার্ড সেম স্পেলিং 13 নম্বর বাক্যে আমার নাউন। 13 নম্বর বাক্যে যে ওয়ার্ডটা অ্যাডভার্ব, 12 নম্বর বাক্যে সেটা প্রিপোজিশন। 11 নম্বর বাক্যে যে ওয়ার্ডটা ভার্ব, 10 নম্বর বাক্যে সেটা নাউন। 9 নম্বর বাক্যে যে টক শব্দটা নাউন, 8 নম্বর বাক্যে সেই টক শব্দটা ভার্ব। 7 নম্বর বাক্যে যে স্কুলটা অ্যাজেক্টিভ, 6 নম্বর বাক্যে সেই স্কুলটা নাউন। 5 নম্বর বাক্যে যে ওয়াটার শব্দটা ভার্ব, 4 নম্বর বাক্যে সেই সেম ওয়ার্ডটা নাউন। তাহলে এই যে পার্ট অফ স্পিচের অবস্থানের জন্য পরিবর্তন এবং এটাকে আইডেন্টিফাই করা, এইটা আমাদেরকে বুঝতে হবে। এটা যদি আপনি বুঝতে পারেন, এই ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে অনেক ভালো একটা কনফিডেন্ট আপনি অর্জন করতে পারবেন, আপনি গ্যাদার করতে পারবেন। মানে আমি কি বলবো আপনাকে, অনেক ভালোভাবে ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন। এতটুকু আমি আপনাকে অ্যাসিওর করতে পারি, এতটুকু আমি আপনাকে বলতে পারি। কারণ ভাষা শিখতে গেলে যদি আমরা অরিজিন থেকে না শিখি, প্র্যাকটিক্যাল জায়গাটা না বুঝি, এই বিষয়গুলো বুঝতে না পারলে এই শেখাটা খাপছাড়া খাপছাড়া হয়ে যায়। তখন ওই ছোট ছোট রুলস বা স্ট্রাকচার শিখে, অর্থাৎ এইটা প্লাস এইটা প্লাস এইটা, এই যে হাজারো সেন্টেন্স আপনি তৈরি করতে পারবেন, আমি একটা দেখাই দিলাম, বাকিগুলো আপনি করেন। এই শর্টকাট ওয়েতে ঘরে বসে এই ইংরেজি বলতে হয়, ট্রেনে বসে ওই ইংরেজি বলতে হয়, এইভাবে শর্টকাট ওয়েতে ইংরেজি শিখে কখনো ধরে রাখা যায় না। আমি যাদেরকেই শেখাই তারা এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হয়ে বের হয় যদি লাস্ট পর্যন্ত আমার সঙ্গে থাকে। কারণ আমি এই ল্যাঙ্গুয়েজের একদম অরিজিন জায়গাটা নিয়ে কথা বলি। এই ল্যাঙ্গুয়েজটা আমি এভাবেই শেখাই যাতে করে আপনি নিজেই টিচার হতে পারেন, নিজেই আপনি টিচিং দিতে পারেন, ভালোভাবে পড়াতে পারেন। হ্যাঁ। তো এটা হচ্ছে মেইন কথা। আমার কাছ থেকে কোর্স করে আমারই স্টুডেন্টস মাদারীপুরে বড় একটা প্রতিষ্ঠান দিছে, মাদারীপুর জেলা শহরে। এবং সে বলছে যে স্যার আপনার এই সিকোয়েন্স ফলো করে, আপনার এই ক্লাস ফলো করে আমার 13 জন স্টুডেন্ট থেকে এখন 57 জন স্টুডেন্ট হয়েছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমার স্পোকেন কোর্সে ভর্তি হচ্ছে। এবং আমার লেখা যে বইটা আপনাকে দেখিয়েছিলাম গতকাল, সেই বইটাও সেই লোকটা অর্ডার করছে প্রায় অনেকগুলো কপি ওনার স্টুডেন্টদেরকে পড়ানোর জন্য। তো ইটস এ গ্রেট প্লেজার, অর্থাৎ আমি যাদেরকে পড়াই, আমার কাছে যারা পড়ে, আমি সবসময় এটাও চেষ্টা করি যাতে আপনি প্রফেশনালি ল্যাঙ্গুয়েজটা শিখে যেতে পারেন। কারণ এটা একটা ভাষা, এটা খাওয়ার জিনিস না যে খেলেন হজম হয়ে গেল, পড়া পোশাক না যে ছিঁড়ে গেল। একটা বিদ্যা, একটা জ্ঞান, একটা নলেজ একবার শিখে নিতে পারলে সারা জীবন আপনার সঙ্গে এটা থাকবে, আপনার অ্যাসেট বা সম্পদ হিসাবে। আপনার নেক্সট জেনারেশনকে আপনি শেখাতে পারবেন। তো যদি সেটা হয়, তাহলে সেভাবে শেখার মতো করে শেখেন, কনফিডেন্টের সাথে শেখেন, যাতে করে এই ল্যাঙ্গুয়েজটাকে আপনি আপনার যে কোনো সেক্টরে কাজে লাগাতে পারেন। স্ব স্ব সেক্টরে যারা আইএলটিএস এর এক্সাম দিবেন, আমার এই ক্লাসগুলো করে যান, দেখে যান, দেখবেন কত ভালো একটা কনসেপ্ট পান এবং কনফিডেন্ট পান আইএলটিএস এক্সামে বসার জন্য। 96,000 টাকা খরচ করছিল আমার একটা স্টুডেন্টস, ঢাকায় বড় একটা গার্মেন্টস এর মালিক। তো অফলাইনে বিভিন্ন জায়গায় কোর্স করে 2বার 3বার পরীক্ষা দিয়ে পাসের বেশি তুলতে পারে না। পরে আমার এই কোর্সটা থেকে, জাস্ট এই 2,000 টাকার কোর্স থেকে আহ, সে আইএলটিএস কমপ্লিট করে, স্টুডেন্ট খুব মেধাবী না, 6.5 পেয়ে এখন সে কানাডাতে গেছে। কিছুদিন আগে বলছিল যে স্যার আমি কানাডায় চলে আসছি এরকম। আর সে এখনো ক্লাসও করে, সে পরীক্ষা দিছে, পয়েন্টও হয়েছে, বাট ওই অ্যাকচুয়াল ফ্লুয়েন্সি নিয়ে আসার জন্য বা প্র্যাকটিসের সঙ্গে থাকার জন্য সে এখনো ক্লাস করে আমার ব্যাস। তো এটা হচ্ছে মেইন বিষয়। এটা সবাই বুঝবে না, কারণ সবাই ওই শর্টকাট ওয়ে চায়। ওই 10 মিনিট 15 মিনিটের ছোট ছোট কন্টেন্ট দেখেও কখনো ল্যাঙ্গুয়েজটাকে কি ভালোভাবে প্রফেশনালি শেখা যায়? নিজেকে কোশ্চেন করে দেখবেন তো, বা এটা নিজেরাও চর্চা করে দেখেন তো পারেন কিনা। হয় না। তো যাই হোক, এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে
আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কিসের জন্য কথা বলছিলাম, যে রাইটিংটাকে কিভাবে ডেভেলপ করা যায় ইংলিশে, যে কোনো শর্ট সেন্টেন্সকে কিভাবে আমরা লং ইংলিশ সেন্টেন্সে পরিণত করতে পারি, বা যে কোনো বড় একটা বাংলা সেন্টেন্স থাকলেও, বড় বাংলা সেন্টেন্স আমার আছে, কিন্তু সেটাকে আমরা কিভাবে ট্রান্সলেট করতে পারি কারেক্ট অর্ডার মেনটেন করে বা কারেক্ট গ্রামাটিক্যাল স্ট্রাকচার মেনটেন করে, এই এই বিষয়টা আমি আপনাদেরকে একটু দেখাবো। সবাই একটু দেখার চেষ্টা করেন, বিষয়গুলোকে মনোযোগ দিয়ে নেওয়ার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। তার জন্য আমি একটা ব্ল্যাঙ্ক পেজে যাব। ইফ ইজ ইট পসিবল প্লিজ টেক আ পেন অ্যান্ড পেপার উইথ ইউ। যদি সম্ভব হয় সাথে একটা খাতা কলম নেন, তাহলে এটা বুঝতে অনেক সহজ হবে, অনেক ভালোভাবে বিষয়গুলোকে আপনারা নিতে পারবেন। একটা খাতা কলম নিয়ে বসলে আমার মতে এটা বেশি ভালো হয়, কারণ আমি এটা লিখে দেখাবো। আর না থাকলে সমস্যা নাই, আমি তো রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ ফাইল প্রোভাইড করব, আপনারা পরবর্তীতে এটা প্র্যাকটিস করতে পারবেন। যদিও গতকাল আহ, এই বিষয়ে আমি একটু হিন্ট বা ধারণা দিয়েছিলাম আপনাদের যে কিভাবে আমরা এটা করতে পারি। তো প্রথমত আপনি একটা হেডলাইন দেন যে হাউ ক্যান উই মেক লং ইংলিশ সেন্টেন্স ফ্রম শর্ট সেন্টেন্স। কিভাবে আমরা যে কোনো ছোট বাক্যকে বড় বাক্যে পরিণত করতে পারি, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে কিভাবে আমরা এক্সট্রা ইনফরমেশন গুলো নিয়ে আসতে পারি, এইটা আমি আপনাদেরকে মূলত এই ক্লাসটা থেকে দেখাবো। অর্থাৎ আমরা অনেকেই যারা স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করি বা রাইটিং প্র্যাকটিস করি, সেন্টেন্সকে বড় করতে পারি না, সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারি না, ছোট ছোট কথা বলে থেমে যায়, এগোতে পারি না। তো তার কিছু স্ট্র্যাটেজি বা কৌশল আছে, সেটা আমি দেখাবো আপনাদের। এইটা মনে রাখার কথা, আমি একটা কথা বারবার বলছিলাম যে যে কোনো একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করার আমাদের কিন্তু একটা পার্টিকুলার স্ট্রাকচার আছে। সেই স্ট্রাকচারটা কি, গতকাল আপনাদেরকে আমি একবার দেখিয়েছিলাম যে ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস উই হ্যাভ আ পার্টিকুলার স্ট্রাকচার। দ্য স্ট্রাকচার ইজ, ফার্স্ট অফ অল উই নিড আ সাবজেক্ট, after the subject or sorry, in the place of subject we have to use noun or pronoun, and after the subject we have to put verb, then extension। বিষয়টা কেমন, আমি প্রথমত এইটা একটা কালার দিয়ে আমি করি। এবার আমি স্ট্রাকচারটা একটু দেখি, বোঝেন। আচ্ছা, স্ট্রাকচারটা আমি উপরে লিখি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, বোঝার চেষ্টা করেন। ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস আমাদের মেইনলি এই স্ট্রাকচারটা ফলো করতে হয়। সাবজেক্ট, এই সাবজেক্টের জায়গায় আমাদের নাউন অথবা প্রোনাউন থাকে, সাবজেক্টের পরে আমাদের কিন্তু ভার্বের ব্যবহার করতে হয়। যে কোনো একটা সেন্টেন্স বা বাক্য ইংলিশে যখন আপনি তৈরি করবেন, সাবজেক্টের পরে ভার্বের ব্যবহার করবেন, দেন এক্সটেনশন। এই এক্সটেনশনে আমি কি বলছিলাম, আমার অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়ালস থাকে। এই অবজেক্ট কমপ্লিমেন্ট অ্যাডভার্ব কি, এটাও গত ক্লাসে বলছিলাম। যারা গত ক্লাস করেননি, রেকর্ডটা আপনারা দেখে নিবেন, তাহলে অনেক ভালোভাবে এই জায়গাটাকে ডেভেলপ করতে পারবেন। দেখেন, আমি যাদেরকে পড়াই বা যাদেরকে শেখাই, সে আমার পেইড কোর্স হোক বা ফ্রি কোর্স হোক, আমি কিন্তু অনেক পরিশ্রম করে শেখাই। একদম একটা বিষয় যখন আমি শুরু করি, তার ভিতরে যা কিছু আছে সব ইন ডিটেলস আলোচনা করি। তো এটা আপনাকে বোঝার চেষ্টা করতে হবে। তো যেটা বলছি যে কিভাবে আমরা যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করতে পারি, এর জন্য আমাদের কিছু মেথড, কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে। সেটা কি, উই হ্যাভ টু ফলো 5 স্টেপস। ওকে, স্টেপ নাম্বার 1, উই নিড আ সাবজেক্ট ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস। আমাদের কিসের প্রয়োজন, একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে সাবজেক্ট লাগে। সাবজেক্টটা কি, একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে। একটা বাক্যের সাবজেক্ট আই হতে পারে, উই হতে পারে, ইউ হতে পারে, হি হতে পারে, সি হতে পারে, দে হতে পারে, রহিম হতে পারে, করিম হতে পারে, এগুলোর একটা হবে, এর বাইরে কিছু না, তাই না? তাহলে এইভাবে সাবজেক্ট আমার দরকার। সাবজেক্টের পরে যে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে আমাদের প্রয়োজন কি, ভার্ব। এটা মনে রাখবেন, বাংলায় ভার্ব লাস্টে বসে, বাট ইংলিশে কোথায় বসে, সাবজেক্টের পরে। উই নিড আ ভার্ব। ভার্বটা কি, ভার্ব ইজ দ্য হার্টবিট অফ ইংলিশ সেন্টেন্সেস। ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। ইট মানে খাওয়া, প্লে মানে খেলা, ডু মানে করা,
ড্রাইভ মানে চালানো, ড্র মানে আঁকা, রাইট মানে লেখা, টেক মানে নেওয়া, বাই মানে কেনা। হ্যাঁ, এগুলো সব আমার কি বলেন তো ভার্ব না? ইনভাইট মানে নিমন্ত্রণ করা। এই যে ওয়ার্ড গুলো আমি লিখছি, এই প্রত্যেকটা ওয়ার্ড আমার কি, প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে আমাদের ভার্ব। গিভ মানে দেওয়া, হ্যাঁ, টেক মানে নেওয়া, এগুলো সবই আমার ভার্ব। দেন স্টেপ নাম্বার থ্রি, আমরা এখানে কি বলতে পারি, এই সাবজেক্ট আর ভার্ব বসানোর পর বাকি অংশটা বসাতে গেলে আমাদের অনেকের প্রবলেম তৈরি হয়। এখন এটা কিভাবে আপনি বসাবেন, দেখেন, ask the question to the verb, ভার্বকে প্রশ্ন করবেন উইথ হোয়াট অ্যান্ড হুম, হোয়াট এবং হুম দিয়ে, ফর গেটিং অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট আর ভার্ব বসানোর পর মেইনলি আমাদের অবজেক্টের প্রয়োজন হয়। তো একটা বাক্যে অবজেক্ট কিভাবে নিয়ে আসতে হয়, ভার্বকে হোয়াট এবং হুম দিয়ে কোশ্চেন করে। অবজেক্ট দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট বা বস্তুবাচক, আর একটা ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক। ভার্বকে হোয়াট দ্বারা প্রশ্ন করলে ডাইরেক্ট বা বস্তুবাচক অবজেক্ট পাওয়া যায়, হুম দ্বারা প্রশ্ন করলে ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট পাওয়া যায়। এটা আপনারা মনে রাখবেন। সো স্টেপ নাম্বার 3, আহ আমাদের এই দুইটা ওয়ার্ড দ্বারা কোশ্চেন করতে হয়। একসাথে দুটো অবজেক্টও কখনো পাওয়া যেতে পারে, আবার একটাও পাওয়া যেতে পারে। আচ্ছা, এখন দেখেন স্টেপ নাম্বার 4, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে হলে বা বাক্যকে আরো বড় করতে গেলে, এগেইন ask the question to the verb, ভার্বকে আবার প্রশ্ন করবেন হাউ, হোয়ার, ওয়েন অ্যান্ড হোয়াই, এই ওয়ার্ডগুলো দ্বারা। এটা দিয়ে কোশ্চেন করলে কি হবে, সেন্টেন্স বা বাক্যটা আরো বড় হয়। এইগুলো দিয়ে কোশ্চেন করলে কি পাওয়া যায় জানেন, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দেন এটা হচ্ছে কত বললাম, স্টেপ নাম্বার 4। দেন স্টেপ নাম্বার 05, এখানে কি হবে, এখানে জাস্ট প্রোভাইড দ্য অ্যান্সার, ঠিক আছে, উত্তরটা আপনি প্রদান করবেন। এই হচ্ছে আমাদের কমপ্লিট একটা স্টেপস। এবং এটা ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করার সব থেকে ইফেক্টিভ একটা কৌশল বা স্ট্র্যাটেজি, এতটুকু আমি বলতে পারি। এই স্ট্র্যাটেজি যদি আপনি ফলো করতে পারেন, যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করতে পারবেন। একটা প্যারাগ্রাফ, সিভি, রিপোর্ট লিখতে গেলে আমরা বসে থাকি, আমাদের আইডিয়া মাথায় আসে না, এটা সহজে নিয়ে আসতে পারবেন। যেমন মনে করেন একটা সাবজেক্ট নিলাম হি, বোঝেন, হি একটা সাবজেক্ট, একটা ভার্ব নিলাম, ফর এক্সাম্পল ড্রাইভ। এই ড্রাইভ মানে কি, চালানো, হি ড্রাইভ, সে চালায়। মানুষ চালায় কি, ভার্বকে প্রশ্ন করেন হোয়াট, হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। এইটাই কিন্তু আমার একটা কমপ্লিট সেন্টেন্স। এবং আমরা যখন একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করি, এতটুকুর ভিতরেই সীমাবদ্ধ থাকি, এইখানে শেষ করে দেই। এবার এইখানে শেষ না করে কিভাবে এই বাক্যটাকে আরো বড় করব, এই বাক্যের ভিতরে আরো ইনফরমেশন আমি নিয়ে আসবো, কিভাবে সেটা পসিবল। সো এই ড্রাইভকে আপনি আবার কোশ্চেন করেন এই ওয়ার্ড গুলো দিয়ে, ঠিক আছে। হি ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়। হাউ ডাজ হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালায়, আপনি বলেন। এখন আমি যদি বলি হি ড্রাইভস আ কার ভেরি কেয়ারফুলি, হি ড্রাইভস আ কার ভেরি কেয়ারফুলি, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার, অর্থাৎ গাড়ি চালানোর সময় তার বিহেভিয়ারটা কেমন, তার আচরণটা কেমন, কেয়ারফুলি চালায়। সে যে গাড়ি চালায়, সে কোথায় গাড়ি চালায়, ওয়ার ডাজ হি ড্রাইভ আ কার, প্লেসটা কি, অন দা বিজি রোড। বিজি রোড, আমি আমার মতো করে এখানে এটা সিচুয়েশন অনুযায়ী যে উত্তর আসবে সেভাবে আপনি ইউজ করবেন। সে ব্যস্ত রাস্তায় কেয়ারফুলি গাড়ি চালায়। আমার বাক্যটা কতটুকু ছিল, কার পর্যন্ত, ওইখানেই ফুল স্টপ ছিল। ওইখান থেকে এই বাক্যটাকে আমি লং করছি, বড় করছি। কিভাবে, কিভাবে সেটা করছি, ভার্বকে কোশ্চেন করে, ভার্বকে কোশ্চেন করে। ওকে, দেন হোয়েন ডাজ হি ড্রাইভ এ কার, সে কখন গাড়ি চালায়। এখন আমি যদি বলি সে সারাদিন গাড়ি চালায়, বা সে সন্ধ্যাবেলায় গাড়ি চালায়, ইন দা ইভিনিং। এইভাবে একটা সেন্টেন্স কিন্তু আমাদের তৈরি হয়, ঠিক আছে, এবং বড় হয়। ফ্রেজের ব্যবহার করছি, কি ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আবার কোশ্চেন করেন ওয়াই, ওয়াই মানে কি জানেন, অ্যাডভার্ব অফ রিজন, অর্থাৎ সে কেন গাড়ি চালায়, তার গাড়ি চালানোর কারণটা কি, রিজনটা কি। আমি বলতে পারি টাকা আয় করার জন্য, টাকা উপার্জন করার জন্য। আর্ন মানে আয় করা বা উপার্জন করা, এখানে টু আর্ন, আয় করতে বা উপার্জন করতে। টু এর পরে ভি অন বসাতে হয়, এটাকে ইনফিনিটিভ বলে। অথবা আপনি বলতে পারেন ফর আর্নিং, ফর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, ফর আর্নিং মানি।
তাহলে দেখেন, বাক্যটা ছিল কার পর্যন্ত, সেইখান থেকে মানি পর্যন্ত আনলাম এবং এই বাক্যের ভিতরে কতগুলো ইনফরমেশন নিয়ে আসলাম, একটা সিম্পল সেন্টেন্সকে কত বড় করলাম। এবং এটা কিভাবে সম্ভব হলো? অ্যাডভার্বের ব্যবহার করে, ভার্বকে ডাবল ইউএস ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে। তো এখানে ড্রাইভসটা আমার মূলত মেইন ভার্ব, দেন এ কার, এটা হচ্ছে আমার অবজেক্ট, দেন ভেরি কেয়ারফুলি, এইটাকে আমি বলছি অ্যাডভার্ব অফ manner. On the busy road, adverb of place. In the evening, adverb of time. In the evening টা কি? Adverb of time. To earn or for earning money. এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি যে অ্যাডভার্ব অফ, বোঝার চেষ্টা করেন, এটাকে বলছি অ্যাডভার্ব অফ রিজন। হয় হ্যাপেন, কেন ঘটে। বাক্যটা কতটুকু ছিল, কার পর্যন্ত। এরকম ভাবে যে কোনো শর্ট সেন্টেন্সকে আপনি লং সেন্টেন্সে পরিণত করতে পারবেন। এই ভার্বকে একটা যে কোনো কথা বলতে গেলে সাবজেক্ট তো আমার লাগবে, কে করবে কাজটা, একটা সাবজেক্ট আনবেন, দেন কি কাজ হবে সেই ভার্বটা বসাবেন, দেন কোশ্চেন করতে থাকবেন। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু আস্ক দ্য কোশ্চেন টু দ্য ভার্ব উইথ হোয়াট অ্যান্ড হুম। For getting object, again you have to ask the question to the verb with how, where, when and why. Okay, so that is the system. এরপর দেখেন, আবার আমি যদি আরেকটা বাক্য বলি, বিভিন্ন ভাবে করা যায়। মনে করেন হি একটা সাবজেক্ট, বাই মানে কেনা, আমি যদি ভার্বের ফর্মটাকে চেঞ্জ করি, মনে করেন BOUGHT, হি বট, এই দুটো ওয়ার্ডের অর্থ কি? সে কিনেছিল। এবার কি কিনেছিল? হি বট এ পেন, হি বট এ ব্যাগ, হি বট এ কার। আমি যদি বলি হি বট আ ল্যান্ড, অর্থাৎ সে একটা জমি কিনেছিল। এই কিন্তু আমার সাবজেক্ট ভার্ব অবজেক্ট। কিন্তু এই বাক্যটাকে আরো বড় করতে পারি, এই বাক্যের ভিতরে আরো এক্সট্রা ইনফরমেশন আমি নিয়ে আসতে পারি। সেটা কিভাবে? হাউ ডিড হি বাই আ ল্যান্ড, সে কিভাবে জমিটা কিনেছিল। আমি বলতে পারি হি বট আ ল্যান্ড টেকিং লোন ফ্রম ব্যাংক। ফ্রম ব্যাংক, সে ব্যাংক থেকে লোন নিয়ে একটা জমি কিনেছিল। এটা কিন্তু জাস্ট একটা ফ্রেজাল ওয়ার্ড। হাউ দিয়ে কোশ্চেন করে আমি এটা পেলাম। এবার সে যে ব্যাংক থেকে লোন নিয়ে জমি কিনেছিল, কোথায় কিনেছিল? ঢাকাতে কিনেছিল। প্লেসের আগে প্রেপোজিশনে ব্যবহার করতে হবে। এখন আমি লিখলাম যে ইন ঢাকা, সে ব্যাংক থেকে লোন নিয়ে ঢাকায় একটা জমি কিনেছিল। এটা লেখার পর বোঝার চেষ্টা করেন, সে যে ঢাকায় একটা জমি কিনেছিল, ভালো কথা। এখন সে কবে জমিটা কিনেছিল, হোয়েন দিয়ে কোশ্চেন করেন। আমি যদি বলি 2 বছর আগে, when did he buy a land? I can say that 2 years ago. জাস্ট ভিতর থেকে একটু প্রেপোজিশনের ব্যবহার শিখতে হবে। আর সবকিছু অ্যাজ ইউজুয়াল, প্রেপোজিশনের উপর আমাদের ডিটেলস ক্লাস আছে, আমি দেখাবো। 2 ইয়ার্স এগো, সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। সে যে ব্যাংক থেকে লোন নিয়ে ঢাকায় 2 বছর আগে একটা জমি কিনেছিল, ভালো কথা। কেন কিনেছিল? ওয়াই ডিড হি বাই আ ল্যান্ড, রিজনটা বসান। আমি বলতে পারি যে একটা বাড়ি তৈরির জন্য। আপনি টু বিল্ড বলতে পারেন, এই বিল্ড কিন্তু একটা ভার্ব। অথবা ফর প্লাস টু এর সাথে বি অন বসে, আর যদি ফর বসান ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। ফর বিল্ডিং আ হাউস, ফর বিল্ডিং আ অ্যাপার্টমেন্ট, অ্যান অ্যাপার্টমেন্ট, যে কোনো কিছু আপনি বলতে পারেন। তো এইভাবে আমরা যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করতে পারি। সো টেকিং লোন ফ্রম ব্যাংক, অ্যাডভার্ব অফ ম্যানার। ইন ঢাকা, অ্যাডভার্ব অফ প্লেস। 2 years ago, adverb of time. To build a house, I can say adverb of reason. So একটা বাক্যে দুটো অবজেক্টও থাকতে পারে। যেমন মনে করেন আমি যদি বলি শি, গিফট মানে দেওয়া, এর পাস্ট ফর্ম গেভ। সে দিয়েছিল, হুম অ্যান্ড হোয়াট কোশ্চেন করেন। আমি যদি বলি শি গেভ মি, সে আমাকে দিয়েছিল, এটা একটা ব্যক্তিবাচক অবজেক্ট হোয়াট। আর রোজ, সে আমাকে একটা গোলাপ দিয়েছিল। তাহলে এইখানে দুটো অবজেক্ট আছে। এখানে কিন্তু এখন অ্যাডভার্বের ব্যবহার করিনি, এই বাক্যে দুটো অবজেক্ট। হি গেভ মি আর রোজ, হুম কাকে, আমাকে, একটা ইনডাইরেক্ট অবজেক্ট। হট আর রোজ একটা ডাইরেক্ট অবজেক্ট। একটা বাক্যে দুটো অবজেক্টও থাকতে পারে, একটাও থাকতে পারে, এটা সিচুয়েশন অনুযায়ী হয়। সো হি গেভ মি আর রোজ, সে আমাকে একটা গ্লাভ দিয়েছিল। এবার কোশ্চেন করেন, হাউ কিভাবে? ভেরি পলাইটলি, ভেরি, সে খুবই ভদ্রতার সাথে আমাকে একটা গোলাপ দিয়েছিল। এটা হচ্ছে ম্যানার, বিহেভিয়ার। গোলাপটা দেওয়ার সময় আচরণটা কেমন ছিল, পলাইট। সো হি গেভ মি আ রোজ ভেরি পলাইটলি। কোথায় দিয়েছিল? আমি যদি বলি যে সে আমাকে পার্কে বসে একটা গোলাপ দিয়েছিল, অ্যাট পার্ক, অ্যাট পার্ক। এরপর সে যে পার্কে বসে গোলাপ দিয়েছিল তোমাকে, সে কখন দিয়েছিল? গতকাল। জাস্ট ইউ ক্যান সে ইয়েস্টারডে, ইয়েস্টারডে। সে যে গতকাল পার্কে বসে তোমাকে একটা গোলাপ দিয়েছিল, কেন দিয়েছিল? আমাকে প্রপোজ করার জন্য, আমাকে ভালোবাসার জন্য, টু প্রপোজ।
প্রপোজ মি, অথবা আপনি বলতে পারেন ফর প্রপোজিং মি। সো এইভাবে যে কোনো শর্ট সেন্টেন্সকে কিন্তু অ্যাডভার্বের ব্যবহার করে লং সেন্টেন্সে পরিণত করা যায়, এবং এটা ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করার সব থেকে ইফেক্টিভ একটা কৌশল বা স্ট্র্যাটেজি বলা যেতে পারে। তো যদি মনে হয় এগুলো ইফেক্টিভ, কাজে লাগার মতো, এবং প্র্যাকটিক্যালি এগুলো ফলো করলে নিজের ব্রেনটাকে কাজে লাগানো যাবে, ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করে নিজেরাও নতুন সেন্টেন্স তৈরি করতে পারবেন, তাহলে একটু প্র্যাকটিস করবেন। নতুন একটা সাবজেক্ট নেবেন, নতুন একটা ভার্ব নেবেন, ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা কোর্সেন করার চেষ্টা করবেন, দেখবেন হয়ে যাবে অটোমেটিক্যালি, আপনি পারবেন লং সেন্টেন্স তৈরি করতে। অনেকে বলে আপনার পেইড কোর্স ফ্রি কোর্সের পার্থক্য কি? পার্থক্য এইটাই, ফ্রি কোর্সে ওয়ান ওয়ে কমিউনিকেশনের মতো হয়ে যায়। আমি পড়াচ্ছি, আপনি শুনছেন, শিখছেন, দেখছেন, বাট এটা সায়েন্স না বা ম্যাথ না, টিচার পড়ালো ভালোভাবে দেখলেন, এটা একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা। ভাষা শিখতে গেলে নিজের ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হয়, নিজের মুখ দিয়ে কথা বের করতে হয়। পেইড কোর্সের স্টুডেন্ট থাকলে আমি আপনাকে 20টা সেন্টেন্স এইভাবে লিখতে দিতে পারতাম, আপনি লিখে আমাকে দেখাতেন, সেখানে ভুল হলে আমি সংশোধন করে দিতে পারতাম। বাট ফ্রি ক্লাসে তো এইভাবে হয় না, পেইড কোর্সে যারা করে তারা এগুলো পায়। তো পার্থক্য হচ্ছে এইটা, ওইখানে টু ওয়ে কমিউনিকেশন, ওখানে আমার সাপোর্ট পাই, এখানে অন ওয়ে কমিউনিকেশন। আর ওখানে হিউজ ক্লাস থাকে, একটা কমপ্লিট ল্যাঙ্গুয়েজের উপরে ক্লাস নিয়ে থাকি। আর এইখানে আমি জাস্ট গাইডলাইনটা দিচ্ছি, দিক নির্দেশনা দিচ্ছি, কিভাবে শিখতে পারেন, কিভাবে এগোতে পারেন। বা এই ক্লাসগুলো যদি আপনি ধারাবাহিকভাবে করেন, আপনার ভিত্তি ভালোভাবে মজবুত হবে। এতটুকু আমি বলতে পারি। আপনি যে কোনো একটা জায়গায় পেইড কোর্স করে আসবেন, আর আমার এই ফ্রি ক্লাসগুলো দেখবেন, যদি আমাকে পজিটিভ মাইন্ড নিতে পারেন, শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, আপনি যদি তার থেকে বেটার কিছু না পান তখন আপনি বলবেন। বাট প্রফেশনালিজমটা আলাদা, প্রফেশনাল হওয়ার জন্য টিচারের অধীনে থেকে ধারাবাহিকভাবে এগোতে হয়, টিচারের সঙ্গে কনসাল্টিং এর মাধ্যমে ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে হয়। এটা দরকার, কারণ আপনার ভুল হলে সেটা ধরিয়ে দেওয়ার যদি লোক না থাকে, অনেকেই আছে ফ্লুয়েন্ট স্পিকার, বাট সে গ্রামাটিক্যাল তার অনেক মিস্টেক হয়, এবং সে যখন আরেকজনের সঙ্গে স্পিকিং প্র্যাকটিস করে, যার সাথে প্র্যাকটিস করছে সেই লোকটা বুঝতে পারছে যে তার ভুল হচ্ছে, কিন্তু সে কিন্তু ধরায় দেয় না, কারণ সে তো তার কথাগুলো কি বলতে চাচ্ছে সেটা বুঝতে পারতেছে। এবং ওই যে কথা বলে যাচ্ছে সে মনে করে আমি কত ভালো ফ্লুয়েন্ট স্পিকার, বাট সে কিন্তু বারবার ওই ভুলটাই করে যাচ্ছে। এই ধরনের স্টুডেন্টসরা বা এই ধরনের ছেলেমেয়েরা যখন একটা ফর্মাল জায়গাকে ফেস করতে যায়, একটা আইএলটিএস এক্সাম ফেস করতে যায়, তখন কিন্তু আর ভালো মার্কস গ্যাদার করতে পারে না। অনেকেই দেখবেন এই বিভিন্ন জায়গায় বসে, হাট বাজারে এদিক ওদিকে বসে ইংরেজি প্র্যাকটিস করে, লিসনিং এর মাধ্যমে প্র্যাকটিস করে ফেলছে, প্রচুর পরিমাণে কথা বলে, কিন্তু এদের প্রচুর মিস্টেক হয়, গ্রামেটিক্যাল মিস্টেক। এবং বাংলাদেশের মানুষ তো অনেকে তো জানে না, ধরতেই পারে না। এই কিছুদিন আগে ইউনিভার্সিটিতে পড়া একটা ছেলে, আমি জাস্ট একটা প্রশ্ন করছিলাম যে বলতো আমি ভাত খেয়েছিলাম, এটার ইংলিশ কি? বলতেই পারেনি এই কথাটার ইংলিশ। এবং সে তার ডিপার্টমেন্টের টপার, ডিপার্টমেন্টে তার সিজিপিএ 3.70, ম্যানেজমেন্টে পড়ে ইউনিভার্সিটিতে, পাবলিক ইউনিভার্সিটিতে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? সে ভাত খেয়েছিল এই কথাটার ইংলিশ সে বলতে পারেনি। সে বলছে হি ডিড ইট রাইস, হি ওয়াজ ইট রাইস। ওই ইট, এখানে আপনারা যারা আছে এখান থেকেও অনেকেই বলতে পারবেন। এখানে 200 স্টুডেন্ট আছেন, 100 জন বলতে পারবেন এই বাক্যটার ইংলিশ কি। সে ভাত খেয়েছিল, ওই ইট মানে খাওয়া, ওর একটা পাস্ট ফর্ম আছে, ATE, এট। এইটাই অনেকে জানেন। হি এট রাইস, এটা অনেকে জানেন। তো বাংলাদেশে তো বেশিরভাগ মানুষ, মানে কেউ একজন একটু ইংলিশে কথা বলে ভাবে ওরে বাবা কত সুন্দর কথা বলছে, এ কত পারে, কত স্মার্ট। বাট যে বলে সে নিজেও জানে না তার ভুল কোথায়, সে তো ওই শুনে শুনে প্র্যাকটিস করছে। এজন্য অনেকে বলে যে কথা বলার জন্য গ্রামার লাগে না। এটা ঠিক, গ্রামার লাগে না, আপনি লিসনিং করে বারবার রিপিট করে কথা বলতে পারবেন, বাট ওই কথাটা কি প্রফেশনাল হয় আর একজনকে টিচিং দেওয়ার মতো হয়? আপনি আইএলটিএস এক্সাম ফেস করতে জানতো কত পান আপনি, যারা এই যে মাঠে ঘাটে যারা ইংরেজি বলে বা প্র্যাকটিস করে, একটু দেখবেন। এটা যারা জানে তারা এই ভুলগুলো ধরতে পারে। আর যাদের সঙ্গে প্র্যাকটিস করে, এরা অনেকেই প্র্যাকটিস করে না, যে বুঝতেছে যে ওর এখানে ভুল হচ্ছে, যার সাথে প্র্যাকটিস করতেছে অপোজিট পার্সনটা বুঝতেছে যে ওর ভুল হচ্ছে, কিন্তু সে কিন্তু ভুলটা ধরায় দেয় না, কারণ সে যে কথাটা বলতে চাচ্ছে সেটা তো সে বুঝতে পারছে, এই জন্য সে ওইভাবে রিপিট করে দেয়। তো ওই ভুলটা সারা জীবন থেকে যায়। এটা কিভাবে বলছি জানেন? আমার পেইড কোর্সে ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকে, এই ল্যাঙ্গুয়েজ ক্লাবে অনেক স্টুডেন্ট আছে, আমার আমার পড়ানো স্টুডেন্টস, তারা আমার পড়ানোর আগে থেকেই বিভিন্ন জায়গায় ইংরেজি শিখছে, চর্চা করছে, আহ, পারে ভালো। আর আমি যখন পড়াইছি তখন তার আরো ডেভেলপমেন্ট আসছে। ওইখান থেকে সে মনে করেন অন্যদের থেকে আলাদা, অর্থাৎ আলাদা মানে কি, সে অনেক ভালো স্পিকিং করতে পারে। কিন্তু সে ভালো স্পিকিং করতে পারলেও তার ওই অবজেক্ট আগে চলে আসে ভার্বের, বা কোনো কোনো ক্ষেত্রে ভার্বের মিস্টেক হয়ে যায়, বা টেন্সের যে কারেক্ট টাইমিংটা একটা টপিকের উপর স্পিকিং করতে গেলে এই কারেক্ট টাইমিং সে
করতে পারে না। এবং আমি তাকে ধরায় দিই, তার, সে প্রায় 45 বা 50 বছর বয়স তার, আমি তাকে ধরাই দেই যে দেখেন এখানে এইটা হবে, সে বুঝতেও পারে যে এইটা হবে, কিন্তু সে ওই ভুলটা সংশোধন করে না। সে অন্তত 50টা টপিকের উপর প্রেজেন্টেশন দিছে, আর ওই 50টা টপিকে তার ওই ভুল থেকে গেছে। এর মেইন রিজনটা হচ্ছে, হাউ ক্যান ইউ মেক লং ইংলিশ সেন্টেন্সেস, ও আচ্ছা, ফ্রম, এর 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 মেইন রিজনটা হচ্ছে, সে মনে করে কি আমি ইংরেজি পারি, আমি জানি, এই আমি যা পারি দ্যাটস এনাফ ফর মাই স্পিকিং। সে এইটা জানে। এই জন্য সে যে একটু পরিশ্রম করে একটু টাইম দিয়ে একটা প্যাসেজ অ্যানালাইসিস করবে, বা সে নিজে যে কথাগুলো বলছে ওই কথাটা যদি সে একবার নোট ডাউন করতে পারে, একটা খাতায় লিখে যদি সে নিজে পড়ে যে আমি এই কথাগুলো বলছি, তাহলে এটা আমি একটু লিখি, লিখলে কিন্তু সে বুঝতে পারবে যে আমার আসলে টেন্সের ভুলটা কোথায়, ভার্বের ফর্মের ভুলটা কোথায়। বাট সে ওই কাজটুকু করে না, কারণ সে মনে করে আমি জানি, আমি পারি, এবং তার ওই ভুল থেকে গেছে, এবং সারা জীবন সে ওই ভুল করতে থাকে এবং করতে থাকবে। যার সাথে কথা বলবে তার কাছে ভুল মনে হবে না, কিন্তু সে যখন একটা ফর্মাল জায়গায় প্রেজেন্টেশন দিতে যাবে, ওই ভুলটা তো অন্যরা ধরবে। সে যখন একটা এক্সাম ফেস করতে যাবে, তখন তো তার ভুল হয়ে যাবে, তখন সে কি করবে? তো আমার এই কোর্সের মেইন যে পারপাস, মেইন যে উদ্দেশ্য, কোনো গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া আমি আপনাকে এক্সপার্ট করতে চাই। আমরা গ্রামার, স্পোকেন রুলস রেগুলেশন শিখি, বাট ওইখানে শিখে বসে থাকি, প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসি না। আমি সেই প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা করিয়ে দিই প্রত্যেকটা স্টুডেন্টকে, যদি সে লাস্ট পর্যন্ত থাকে। দেখেন আজকে পার্ট অফ স্পিচ প্রসেস, সেখান থেকে এইখানে আসছি। তো এই যে বাক্যগুলো কতটা ইফেক্টিভ, দেখেন আমি যদি একটা বাংলা বাক্যকেও ট্রান্সলেট করি, আমরা অনেকেই এই ধরনের বাংলা বাক্যগুলো দেখলে কনফিউশন ফেস করি, মনে করি এটা কত কঠিন। আমি বাংলায় একটা বাক্য লিখি, ওই কিসের ভিতরে গিয়ে লিখতে হয়, 1 মিনিট। আচ্ছা, আমি এই অব্রটা ওপেন করি, 1 মিনিট একটু টাইম দেন। মনে করেন আমি বাংলায় একটা বাক্য লিখবো, এইটাকে ট্রান্সলেশন করব। ফর এক্সাম্পল, সে, একটু বোঝার চেষ্টা করেন, তার মেয়ের জন্মদিন এর পার্টিতে, আমাদের নতুন যে ব্যাচ সেটা হচ্ছে 18 তারিখ থেকে শুরু হবে। গতকাল একটা ফ্রি ক্লাস করে আপনারা প্রায় 14 জনের মতো ভর্তি হয়েছেন। এটা বিশ্বাস করা যায় না যে একটা ক্লাস করে একটা মানুষের প্রতি কতটা বিশ্বাস বা ভালোবাসা থাকলে, কতটা নির্ভর করতে পারলে আহ একটা ক্লাস দেখেই ভর্তি হয়ে যেতে পারে। তো জন্মদিনের পার্টি, পার্টিতে, হ্যাঁ, সে তার মেয়ের জন্মদিনের পার্টিতে গতকাল সন্ধ্যায়, গতকাল একটু টাইম দেন প্লিজ, সন্ধ্যায় খুবই ভদ্রতার সহিত আমাকে নিমন্ত্রণ করেছিল। সে তার মেয়ের জন্মদিনের পার্টিতে গতকাল সন্ধ্যায় খুবই ভদ্রতার সহিত আমাকে নিমন্ত্রণ করেছিল। জন্মদিনটি, জন্মদিনটি উদযাপন করার জন্য। যে কথাগুলো বললাম, এই কথাগুলো সত্যি কিনা, কারেক্ট কিনা, নিজেকে প্রশ্ন করে দেখবেন। উদযাপন, গিভ মি ফিউ মিনিটস প্লিজ, স্পেলিং আসে না। আচ্ছা থাক, আর লিখবো না। দেখেন বোঝার চেষ্টা করেন, এই যে একটা বাক্য লিখলাম, এটা অনেক বড় একটা বাক্য। এখন এই বাক্যটা আমি যদি ইংলিশে ট্রান্সলেট করতে চাই, আমাদের অনেকের গায়ে জ্বর চলে আসে, আমরা ভয় পাই, ভাবি কোনটার পর কোনটা বসাবো, এখানে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড নিব, আমরা এটা সঠিকভাবে করতে পারি না। কিন্তু দেখেন এই যে স্ট্র্যাটেজিটা দেখালাম, এইটাকে ফলো করে খুব সহজেই এগুলোকে ট্রান্সলেট করা যায়। এটা কেমন জানেন, দেখেন এখানে সাবজেক্টটা কি, সে, তাহলে আমি এখানে বসালাম হি। এবার ভার্ব, মনে রাখবেন বাংলায় ভার্ব শেষে থাকে, ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে থাকে। এই নিমন্ত্রণ করেছিল, এই কথাটা এখানে মূলত মেইন ভার্ব এইটা।
তাহলে নিমন্ত্রণ করা ইংরেজি কি? ইনভাইট করা। এখন করেছিল অর্থাৎ এটা কিন্তু একটা পাস্ট টেন্সের সেন্টেন্স, তাহলে হি ইনভাইটেড, এই হচ্ছে আমার ভার্ব। সাবজেক্ট আর ভার্ব লেখা শেষ। এবার কাকে? হুম। হুম কাকে? আমাকে, মি, আমাকে। এটা হচ্ছে আমার অবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্ট এখানে আছে, অর্থাৎ এইটাই কিন্তু আমার একটা কমপ্লিট সেন্টেন্স। আমি কিন্তু এখানে ফুল স্টপ দিতে পারি। হি ইনভাইটেড মি, সে আমাকে নিমন্ত্রণ করেছিল। এইবার কোথায়, কিভাবে, কেন, এগুলো যারা কোশ্চেন করেন, তো আগে হাউ দ্বারা কোশ্চেন করবেন। মনে রাখবেন এই যে অ্যাডভার্ব না, এই অ্যাডভার্ব একটা কারেক্ট অর্ডার মেনটেন করে, অর্থাৎ এমপিটি, আগে ম্যানার, দেন প্লেস, দেন টাইম, দেন রিজন। আগে হাউ, তারপর হোয়ার, তারপর হোয়েন, তারপর হয়। এইভাবে এটা করতে হয়। সো ইনভাইটেড মি। হ্যাঁ, এবার খুবই ভদ্রতার সহিত, তাহলে ভেরি পলাইটলি। হ্যাঁ, এটা হচ্ছে আমার অ্যাডভার্ব অফ ম্যানার। এবার কোথায় করেছিল? তার মেয়ের জন্মদিনের পার্টিতে। তাহলে এখানে ইংলিশটা হচ্ছে কেমন হবে? অন হিজ ডটার্স বার্থডে পার্টি। তাহলে কি লিখলাম বলেন তো? হি ইনভাইটেড মি ভেরি পলাইটলি অন হিজ ডটার্স বার্থডে পার্টি। এবার টাইমের মেনশন করেন, কখন? গতকাল সন্ধ্যায়। ইন দ্য ইভিনিং ইয়েস্টারডে, ইন দ্য ইভিনিং অফ ইয়েস্টারডে, গতকালের সন্ধ্যায়। আপনি এভাবে এটা বলতে পারেন। সো এবার সে কেন নিমন্ত্রণ করেছিল? জন্মদিনটি উদযাপন করার জন্য। রিজনটা কি, কারণটা কি? টু সেলিব্রেট, অথবা আপনি বলতে পারেন ফর সেলিব্রেটিং দিস বার্থডে পার্টি। তাহলে টোটাল বাক্যটা কি হলো? কত বড় একটা বাংলা বাক্য! এবং আমাদের ওই মেথডটা ফলো করে আমরা এটা ট্রান্সলেট করে ফেললাম। ফার্স্টে সাবজেক্ট হি, দেন হি ইনভাইটেড মি ভেরি politely on his daughter's birthday party in the evening yesterday to celebrate this party. So he invited me very politely, that is called adverb of manner, on his daughter's birthday party. Adverb of place, in the evening yesterday. Adverb of টাইম, অ্যাডভার্ব অফ টাইম, টু সেলিব্রেট দিস বার্থডে। অর্থাৎ অ্যাডভার্ব অফ, এটা কি? রিজন। অ্যাডভার্ব অফ, এখানে পার্টি লেখা লাগবে না, টু সেলিব্রেট দিস বার্থডে। সো এটা হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন। সো এইভাবে এই অ্যাডভার্বের ব্যবহার করে যে কোনো লং সেন্টেন্সকেও, মানে যে কোনো বাংলা সেন্টেন্সকেও ইংলিশে ট্রান্সলেট করা যায়। বড় বাংলা সেন্টেন্স গুলো আপনি যে কোনো জায়গায় দেখেন না কেন, সাবজেক্ট আর ভার্বটাকে আইডেন্টিফাই করবেন। পরে যে জায়গাগুলো থাকবে মনে রাখবেন ওগুলো এক্সটেনশনের পার্ট, এবং মোস্ট অফ দ্য পার্ট হচ্ছে ওই অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কোনোটা অ্যাডভার্ব অফ প্লেস, কোনোটা ম্যানার, কোনোটা রিজন। একটা বাক্যে যে সবগুলো অ্যাডভার্ব থাকবে এমনও না, একটাও থাকতে পারে, দুটোও থাকতে পারে, তিনটেও থাকতে পারে, চারটেও থাকতে পারে। এইটা ওই সেন্টেন্সের উপর ডিপেন্ড করে হয়। আর এই ফ্রেজাল অ্যাডভার্ব গুলো বসানোর ক্ষেত্রে প্রেপোজিশনের দিকে লক্ষ্য রাখতে হবে। দেখেন ইন দ্য ইভিনিং ইয়েস্টারডে, টু সেলিব্রেট, অন হিজ ডটার্স, অর্থাৎ এই যে অন, ইন, টু, এগুলো ইউজ করছি, এই ফ্রেজ গুলোকে কিন্তু একাধারে প্রেপোজিশনাল ফ্রেজও বলা হয়। ইন দ্য ইভিনিং ইয়েস্টারডে এটাকে অ্যাডভার্ব অফ টাইম বলা, অর্থাৎ অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাজ ওয়েল অ্যাজ এটাকে প্রেপোজিশনাল ফ্রেজও বলা যায়। এই ফ্রেজ অ্যান্ড ক্লজের উপর একটা ডিটেলস ক্লাস আছে, এইটা দেখা বা করা দরকার বা প্রয়োজন। এই যে বিষয়গুলো আমি দেখাচ্ছি বা বলছি, এই সব কিছুই এই আমার লেখা এই বইটার ভিতরে আছে। এটা আজকে আপনারা দেখছি আমি, যারা আমার ফ্রি ক্লাস করছেন তারাই অনেকে অর্ডার করছেন, প্রায় 32 কপির মতো এই ফ্রি ক্লাসের যারা তারা নিয়েছেন। গতকাল ক্লাস করে আমি আজকে এটা ডেলিভারি হয়েছে বইটা, এই বইটা। এটার ভিতরে এই আমি যেভাবে ক্লাস নেই, যেভাবে কথা বলি, অত্যন্ত সহজ এবং সাবলীল ভাষায় ইংলিশ ল্যাঙ্গুয়েজের সবকিছু ইন ডিটেলসে ডিসক্রাইব করা আছে। এবং এটা 400 পেজের একটা বই, অনেক বড় একটা বই। এখানে গ্রামার, রিডিং, ভোকাবুলারি, স্পিকিং, রাইটিং সবকিছু পাবেন এই বইটার ভিতর। যারা আমার পেইড কোর্সে জয়েন করবেন, 18 তারিখ থেকে পেইড ব্যাচ শুরু হবে, তারা এই বইয়ের পিডিএফ কপি পাবেন। বাট হার্ড কপি নিতে গেলে এটা আপনাদের অর্ডার করতে হবে, এটার প্রায় 400 টাকা। এটা হার্ড কপি নিতে গেলে আপনি পেইড কোর্স হন বা ফ্রি কোর্স হন, এটা আপনাকে অর্ডার করে নিতে হবে। আর পেইড কোর্সে যারা আসবেন তারা এমনিতে প্রত্যেকটা ক্লাসের রেকর্ড এবং আলাদা আলাদা পিডিএফ যে ফাইল, এটা আপনারা পাবেন। এর জন্য আলাদা কোনো পে করতে হবে না। আমার টোটাল কোর্স ফি 2000 টাকা, এবং আমি এই সুযোগও দিয়েছি 1000 টাকা অ্যাডভান্স করেও ক্লাস শুরু করতে পারবেন যারা করতে চান। সেটা নিয়ে আমি কথা বলবো। তো তার আগে আমি যে কথাটা মেইনলি বলতে চাচ্ছি, এই যে সেন্টেন্সের যে ট্রান্সলেশনটা দেখালাম, বা এই যে শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে কিভাবে পরিণত করতে হয়, এই যে জায়গাটা দেখালাম, এইটা আমি করালাম। এখানে বসে থাকলে হবে না। আপনি আমার ফ্রি ক্লাসের স্টুডেন্ট, পেইড কোর্সে থাকলে আমি আপনাদের দিয়ে করাতাম, বাট ফ্রি ক্লাস করছেন, এখানে আপনার ইফোর্টটা থাকতে হবে। আপনার যদি মনে হয় এগুলো ইফেক্টিভ, এগুলো ইম্পর্টেন্ট, তাহলে নিজে একটু চেষ্টা করতে হবে। বুঝতে পারছেন এখানে যারা আছেন?
এই যে বাক্যগুলো দেখালাম, একটু হলেও বুঝতে পারছেন না কিভাবে এটা হয় বা কিভাবে এটা হবে বা করার সিস্টেমটা কি, স্ট্র্যাটেজিটা কি? নিজের মতো করে একটু করার চেষ্টা করবেন। কথা ক্লিয়ার? শোনা যায় আমার কথাগুলো যেটা বলছি? Sir, clear. Yes, sir, yes. ওকে। নিজের মতো করে একটু করবেন। দেখেন, এইভাবে কেউ দেখাবেন, আপনি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে সার্চ দেন। এই যে আমি 2 ঘন্টা, 3 ঘন্টা, 2.5 ঘন্টা ধরে যে ক্লাসগুলো নেই, যে ক্লাসগুলো কন্ডাক্ট করি, 10 মিনিট, 15 মিনিটের কন্টেন্ট আপনারা দেখেন, এতে কখনোই ল্যাঙ্গুয়েজটাকে প্রফেশনালি ডেভেলপ করা যায় না। আর আমি একটু বলি, আমি আরেকটা বিষয় দেখাচ্ছি। আমি আপনাদের ভোকাবুলারি পিডিএফটা গতকাল আমি পাঠাতে পারিনি, ওটা অনেক বড়, 60 MB। কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারবেন আমার এখানে আজকে, সমস্যা নেই। বাট তার আগে আমি একটু বলে রাখি, যারা আমার এই কন্টেন্টটা কোথায়, আচ্ছা, এখান থেকে এখানে আগে একটু বলি, তা নাহলে বারবার এটার জন্য অনেকে নক দেয়। পেইড কোর্স যেটা নতুন ব্যাচ শুরু হবে, আমাদের 18 তারিখ পর্যন্ত ফ্রি ক্লাস রেগুলার ওয়েতে চলবে। আগামীকাল রাত 10টায় ফ্রি ক্লাসে জয়েন করবেন আপনারা। আর যারা প্রফেশনাল কোর্সটা করতে চান, যদি কেউ মনে করেন এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, যদি কেউ পজিটিভ মাইন্ডে নিতে পারেন, যদি বিশ্বাস থাকে, ভরসা থাকে, যদি মনে হয় আমি এখান থেকে পারবো বা আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা দ্রুত ডেভেলপ করতে চাই, আপনি যে কোনো বয়সের হন না কেন, যে কোনো পেশার হন না কেন, আপনি এটা করতে পারবেন। এখানে কমপ্লিট ল্যাঙ্গুয়েজের উপর আমি ক্লাসটা নিব, এবং গুগল মিটের মাধ্যমে ক্লাসগুলো কন্ডাক্ট করা হবে এভাবেই যেভাবে ক্লাস করছেন। বাট প্রাইভেট ব্যাচটা ডিফারেন্ট, সেখানে তো আর এত স্টুডেন্ট থাকবে না। সেখানে টু ওয়ে কমিউনিকেশন থাকবে, ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে, প্র্যাকটিসের গ্রুপ থাকবে, এবং আমার অধীনে থেকে সেখানে টোটাল 70টা ক্লাস, হিউজ ক্লাস পাবেন। 1 ঘন্টা ক্লাস টাইম, সপ্তাহে 4 দিন ক্লাস, রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র। নতুন ব্যাচ রাত 10টা থেকে 11টা, রাত 10টায় শুরু হবে। 3 মাসের কোর্স, টোটাল কোর্স ফি 2,000 টাকা। 3 মাসের ভিতর যদি কাভার করতে না পারেন, এর থেকে বেশি সময় লাগলেও আপনি সেটা পাবেন, তার জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না। একটা কোর্সে ভর্তি হয়ে যদি ক্লাস মিস করেন, কাভার করতে না পারেন, নতুন যে কোনো ব্যাচে ভর্তি হতে চান, সেটা হতে পারবেন, আলাদা টাকা দিতে হবে না। অর্থাৎ যত দিন না পর্যন্ত এক্সপার্ট বা ফ্লুয়েন্ট হবেন, আপনি আমার সঙ্গে থাকতে পারবেন। এবং এই কোর্সটা যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন, আপনি স্টুডেন্ট, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, ফ্রিল্যান্সার, ইমিগ্রান্ট, যে পেশারই হন না কেন, সেভাবেই এটাকে ডিজাইন করা হয়েছে। আমি প্র্যাকটিক্যাল ওয়েতে ল্যাঙ্গুয়েজটা শিখাবো, এবং আপনার স্ব স্ব সেক্টরে আপনি কাজে লাগাতে পারবেন। প্রত্যেকটা ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে। প্রত্যেকটা ব্যাচ এই রাতেই হবে, রাত 10টায়, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্য পেশার মানুষেরা সময় বের করে এটা করতে পারেন। এভাবে ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমেই ক্লাসগুলো নিয়ে থাকি, এবং প্রত্যেকটা ক্লাস শেষে রেকর্ড এবং পিডিএফ ফাইল পাবেন। এবং যারা একদমই দুর্বল, একদমই ইলিটারেট, একদম বেসিক থেকে আমি শুরু করব এবং অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা বিষয় পড়াবো, কোথাও কোনো সমস্যা হবে না। হ্যাঁ। এবং টোটাল 70টা ক্লাস থাকবে, এবং এটা সিকোয়েন্স অনুযায়ী ধারাবাহিকতা মেনটেন করে হবে। যে কথাটা বারবার বলি, যদি ধারাবাহিকতা মেনটেন করতে না পারেন, বিভিন্ন জায়গা থেকে শিখতে থাকলে নিজেকে প্রশ্ন করে দেখেন, দিন, মাস, বছর যেতে থাকবে, আপনাকেও শিখে যেতে হবে, শেষ নামাতে পারবেন না। তো প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ভিত্তিটা মজবুত হয়। আহ, অর্থাৎ আপনি ফ্রি হ্যান্ডে একটা প্যারাগ্রাফ, লেটার, সিভি, কম্পোজিশন লিখতে পারেন কোনো কনফিউশন ছাড়া, বা একটা প্রেজেন্টেশন দিতে পারেন অফিসে, কলেজে, ইউনিভার্সিটিতে, ভাইবা যাতে ফেস করতে পারেন, ক্রিয়েটিভ পাওয়ারটা যাতে বাড়ে, এর জন্য কিছু গ্রামাটিক্যাল ক্লাস থাকবে। 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর, অর্থাৎ ইংলিশে কথা বলার জন্য যা কিছু লাগে সেগুলো এই ক্লাস থেকে আপনি পাবেন। 40 থেকে 50 নাম্বার ক্লাসগুলো থাকবে রাইটিং ডেভেলপ করার জন্য, অর্থাৎ যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, ইমেল রাইটিং, বা যারা কর্পোরেট অফিসে জব করেন, রাইটিং এর জন্য 10টা না, টোটাল ওখানে 12টা মাস্টার্স ক্লাস আছে। এবং আমার ফিফথ ফ্রি লাইভ ক্লাসে রাইটিং এর উপরেও একটা ক্লাস থাকবে। এটা করলে বুঝতে পারবেন এটা কতটা ইফেক্টিভ হবে। এরপর দেখেন, শুধু টিচার ক্লাস নিল, আপনি ক্লাস করলেন, ক্লাস করলেই কিন্তু সব হয়ে যাবে না। একটা ভাষা আপনি শিখছেন, এটা সায়েন্স না বা ম্যাথ না। আমি যদি হাজারটাও ক্লাস নেই, কোনো লাভ হবে না যদি না আপনার মুখ থেকে কথা বের করতে পারেন। এর জন্য 50 থেকে 70 নাম্বার ক্লাসগুলো থাকবে কনভারসেশন প্র্যাকটিস, ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন ক্লাস। এটা করার মাধ্যমে উইদিন 3 মান্থ ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আমার এই কোর্সগুলো করোনা প্যান্ডেমিকের শুরুতে আহ, আমি শুরু করছিলাম অনলাইনের এই ব্যাচগুলো। বর্তমানে 66তম ব্যাচ চলে, নতুন যে ব্যাচ সেটা হচ্ছে 67, 67তম ব্যাচ শুরু হতে যাচ্ছে এটা। এবং সবগুলো ব্যাচ সফলতার সাথে চলে আসতেছে, এবং এটা আপনারা ভর্তি হলে বুঝতে পারবেন। ইভেন ফ্রি ক্লাসগুলো করে যান, আপনি নিজেই বুঝতে পারবেন এখানে আপনার ডেভেলপমেন্ট কতটা আসবে। যে কোনো একটা পেইড কোর্স, অনেকেই আছেন এখানে যারা অলরেডি অফলাইনে বা অনলাইনে বিভিন্ন জায়গায় পেইড কোর্স করেন, সেই পেইড ক্লাসগুলোর সঙ্গে আমার এই ফ্রি ক্লাসগুলো কম্পেয়ার করে যাবেন। যদি বেটার কিছু না পান তখন বলবেন, পেইড কোর্স তো আরো পরের কথা। তো এই কোর্সটা যারা করার তারা এমনিতেই করে,
দুবাই, হংকং, সাইপ্রাস, কানাডা, ইউএসএ, ইউকে থেকে প্রচুর প্রবাসী স্টুডেন্টও ভর্তি হচ্ছে প্রতিদিন। ওয়ান টু ওয়ান পার্সোনাল ক্লাসেও ভর্তি হচ্ছে। তো যাই হোক, যেটা আমি বারবার বলছি, আমি পড়াবো, শেখাবো, তারপরে আবার আপনাদের কাছ থেকে কাজ নিব, হোমওয়ার্ক থাকবে প্রত্যেকটা ক্লাসে, এবং আপনাকে কথা বলতে হবে, আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে। আমার আন্ডারে থেকে, আমার অধীনে থেকে আপনাকে আমি প্র্যাকটিস করাবো। হ্যাঁ, তো এটা হচ্ছে মেইন বিষয়। আহ এইভাবে করতে থাকলে আপনি কেন পারবেন না? এবং টোটাল কোর্স ফি 2,000 টাকা, এর ভিতরেই আপনি সবকিছু কভার করতে পারবেন। যদি একবারে যারা দিতে পারবেন আর কোনো ঝামেলা থাকবে না, যদি না পারেন এই সুযোগটা আমি দেই, 1,000 টাকা অ্যাডভান্স করেও ক্লাস শুরু করতে পারবেন, বাকিটা পরবর্তী মাসে দিলেও হবে। এরকম টাইমে এই নাম্বারে বিকাশ, নগদ বা রকেট আছে, আপনি সেন্ড মানি করে জানাবেন। আমি সেন্ড মানি করে, আমার এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে, এই যে দুইটা নাম্বার, দুইটাতেই হোয়াটসঅ্যাপ আছে। কারো কোনো কোশ্চেন থাকলে, এই ক্লাসের রেকর্ড, পিডিএফ ফাইল, এগুলো আমি গ্রুপেও দেই, তারপরও পার্সোনালি নিতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবেন, বা ভর্তি হতে চাইলে এই নাম্বারে জানালে আমি আপনাদের ভর্তি করিয়ে নিব। অর্থাৎ টাকা সেন্ড মানি করে একটা স্ক্রিনশট বা লাস্ট ডিজিট দিলে আমি পেইড কোর্সে প্রাইভেট ব্যাচে আপনাকে এন্ট্রি করে নিব। 18 তারিখ, আবারও বলছি, আগামী মঙ্গলবার থেকে আমাদের একদম নতুন ব্যাচ শুরু হবে। যেহেতু রমজান মাস, আমি আবারও বলছি, রাত 10টায় নতুন ব্যাচের ক্লাস থাকবে। মনে রাখবেন, আমার এখানে প্রত্যেকটা ক্লাস আমি কিন্তু ইন ডিটেলসই নিয়ে থাকি। তো একটা ক্লাস করা মানে অনেক বেশি কিছু, একটা ক্লাস পিছায় পড়া মানে অনেক দূর পিছিয়ে পড়া। তো এই ঈদের সামনে, ঈদ, অনেকে বলবেন যে আমি ঈদের পর করব, তখন কিন্তু মাঝখান থেকে করতে হবে, শুরু থেকে পাবেন না। ঈদের টাইমে আমাদের ছুটি থাকবে, 3 দিন 4 দিন আমি ছুটি দিব, বাট হোমওয়ার্ক দেওয়া থাকবে। আপনি যদি ভর্তি হয়ে যেতে পারেন এখন, টাসে থাকবেন। অর্থাৎ 18 তারিখ থেকে আমাদের 30 29 তারিখ পর্যন্ত ক্লাস একটানা চলবে, এবং এই ক্লাসগুলো অ্যাটলিস্ট আমাদের 8 থেকে 9টা বা 10টা ক্লাস হবে। এই 10টা ক্লাস যে কত দূর চলে যাবে একটা স্টুডেন্ট, এটা এটা আপনি ইমাজিন করতে পারবেন না। কারণ প্রথম দিকের ক্লাসগুলো সব থেকে ইম্পর্টেন্ট ক্লাস, বেসিক লেভেলের এই ভিত্তিগুলো আমি আপনাকে মজবুত করব। লাস্টের দিকের ক্লাসগুলো তো বেশিরভাগই সব প্র্যাকটিস ক্লাস থাকবে, ভুল হলে আমি সেটা ধরিয়ে দিব। বাট ফার্স্টের ক্লাসগুলো করা দরকার, কারণ এখানে আমি লেকচার দিব, আমি আপনাকে শেখাবো, জানাবো, আপনাকে আগে জানতে হবে, বুঝতে হবে, তারপর তো কথা বলবেন। না হলে আপনি যদি প্রথম থেকে কথা বলা শুরু করেন, বারবার ভুল করবেন, এবং ওই ভুল আমি ধরাই দিলে আপনি বুঝবেন না যে এটা এইভাবে ভুল হচ্ছে। বাট আমি আগে যখন আপনাকে টিচিংটা দিচ্ছি ভালোভাবে, তখন সেটা আপনার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। তো যারা করতে চান, 18 তারিখ থেকেই যে ব্যাচটা শুরু হবে ওইখান থেকেই শুরু করবেন, তাহলে ফার্স্ট থেকে ধারাবাহিকভাবে করতে পারবেন। এছাড়া আমি একটা কথা বলছি, আমার লেখা যে বইটা আছে, এই বইটার পিডিএফ কপি আপনারা, এই বইয়ের একটা পিডিএফ কপি আপনারা পাবেন। কোথায় ছিল সেটা? এই বইটার একটা পিডিএফ কপি আপনারা পাবেন। আর আমার অফলাইনের যে বইটা, এটার জন্য আপনাকে অর্ডার করতে হবে যদি আপনি হার্ড কপি নিতে চান। এছাড়া প্রত্যেকটা ক্লাসের পিডিএফ ফাইল থাকবে, ক্লাস রেকর্ড থাকবে, কোনো ক্লাস কেউ মিস করলে পরবর্তীতে রেকর্ড দেখে নিতে পারবেন, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। আর প্রত্যেকটা স্টুডেন্টকে আমি আইডি কার্ড দিয়ে থাকবো, অর্থাৎ আপনার একটা আইডেন্টিটি থাকবে, আপনি আমার ব্যাচের স্টুডেন্ট। যেহেতু আপনি অনলাইনে ক্লাস করছেন, আপনার নাম্বারটা হারিয়ে যেতে পারে, হোয়াটসঅ্যাপটা ব্যান হতে পারে। এটা থাকলে কি হবে, আপনি পরবর্তীতে যদি কোনো সমস্যা হয়, হয় না, বাট ইনকেস যদি সমস্যা হয়, এটা আমাকে দেখালে আমি যে কোনো নতুন ব্যাচে আপনাকে আবার অ্যাড করে নিতে পারবো। এরকম একটা আইডেন্টিটি থাকবে, অর্থাৎ অফলাইনের একটা কোর্সের থেকেও প্রফেশনাল ওয়েতে আমি আপনাকে এখানে শেখাবো, ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করাবো। ইভেন ব্যাসে ক্লাস করার পর কে কতটুকু করতে পারলো, কে কতটুকু বুঝতে পারলো, এইটার উপর ডিপেন্ড করে আমি কিন্তু ওয়ান টু ওয়ান প্রেজেন্টেশন বা সেশন নিয়ে থাকি। এটা আপনারাও দিতে পারবেন এইভাবে। আপনারা, আপনাদের কাছ থেকেও আমি স্পিকিং টেস্ট নিব, এবং এই স্পিকিং টেস্ট গুলো অনেক বেশি ইফেক্টিভ হয়, অনেক বেশি ইম্পর্টেন্ট হয়। এতটুকু বলতে পারি যে অফলাইনের একটা কোর্সের থেকে আপনি বেটার কিছু পাবেন। তো সেইভাবে আমি সবগুলো ক্লাস কন্ডাক্ট করে থাকি বা নিয়ে থাকি, এটা আপনারা দিতে পারবেন। আবারও বলছি, যদি মনে হয় এই ল্যাঙ্গুয়েজটাকে আমি আমার অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, বা এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো আমি শিখতে পারবো এখান থেকে, আপনারা ভর্তি হয়ে যেতে পারেন। বিশ্বাস রাখতে পারেন, আপনি ব্যর্থ হবেন না। উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। যদি মনে হয় যে আমার নেক্সট জেনারেশনকে আমি শেখাতে চাই, নিজের অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে চাই, ইভেন যারা আইএলটিএস এর কোর্স করবেন তাদের জন্য এটা অনেক বেশি ইফেক্টিভ একটা কোর্স হবে। আরেকটা কথা আমি বলি, এই কোর্সের প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে, মানে এই লেকচার বা লেকচারের যে কন্টেন্ট গুলো সাজানো আছে, এইটা যখন আপনি ধারাবাহিকতা মেনটেন করে করবেন, আপনার 1 2 মাস ওয়েট করতে হবে না।
প্রতিটা ক্লাসেই আপনি আপনার ডেভেলপমেন্ট বুঝতে পারবেন। এই দেখেন, লেকচার 1 2 3 এইভাবে টোটাল 70টা লেকচার দেওয়া আছে। হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ, প্রোনাউন্সিয়েশন, ইন্ট্রোডাকশন অ্যান্ড আইডেন্টিফিকেশন পার্ট অফ স্পিচ। এই প্রত্যেকটা লেকচারের সঙ্গে দেখেন আমি গ্রামার ক্লাস নিচ্ছি, যে নাউন ইন ডিটেলস। এর সঙ্গে কিন্তু আমার আবার 1 to 8 স্পোকেন রুলস প্র্যাকটিস, এইটা হোমওয়ার্কে আমি দিয়ে দিই। এইটা আমার কনভারসেশন গ্রুপে আবার প্র্যাকটিস করাই। আবার 8 to 15 রুলস প্র্যাকটিস, অর্থাৎ আমি যদি আপনাকে কাজ না করাই তাহলে আপনি পারবেন না, একটু এখানে অ্যাক্টিভ থাকতে হবে। প্রত্যেকটা লেসন এই গ্রামার ক্লাস শেষ হলে আমাদের প্র্যাকটিক্যাল স্পোকেন ক্লাস আছে, সেগুলো আপনার করতে হবে। এই দেখেন, স্পোকেন ক্লাস 1, হাউ টু গিভ আ প্রেজেন্টেশন অ্যান্ড আইএলটিএস কিউ কার্ড টপিকের উপর স্পিকিং। হ্যাঁ, এবং এর উপরে আবার হোমওয়ার্ক। আবার প্রেজেন্টেশন ক্লাস 2, স্পোকেন ক্লাস 3, এইভাবে অনেকগুলো ক্লাস স্পিকিং এর উপর হতে হতে আমাদের কিছু অ্যাডভান্স গ্রামার আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ফ্রেজ অ্যান্ড ক্লজ, লিঙ্কিং ওয়ার্ড আর ট্রানজিশনাল ওয়ার্ড, আর্টিকেল অ্যান্ড ডিটারমিনার, ট্যাগ, ট্রান্সফরমেশন, অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। অর্থাৎ এই কোর্সটা আমি সেভাবেই ডিজাইন করেছি যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন, আপনার স্ব স্ব সেক্টরে কাজে লাগাতে পারবেন। এখানে আবার দেখেন, ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর ক্লাস আছে, কিভাবে একটা প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন, সিবি, রিপোর্ট, গ্রাফ অ্যান্ড চার্ট, কম্পোজিশন, এগুলো লিখবেন। এবং এই প্রত্যেকটার বিষয়ের সঙ্গে আমাদের কিছু হোমওয়ার্ক আছে। আবার দেখেন, এই 54 নম্বর লেকচার থেকে আইপি, ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট, প্রোনাউন্সিয়েশনের অনেক ক্লাস আছে, লেটার্স অ্যান্ড অ্যালফাবেট, সাউন্ড অ্যান্ড ওয়ার্ডস, সিলেবাল, ওয়ার্ড স্ট্রেস, ওয়ার্ড প্রোনাউন্সিয়েশন রুলস, সাইলেন্ট লেটার, কন্ট্রাকশন, সেন্টেন্স স্ট্রেস, ইন্টোনেশন, কানেক্টেড স্পিচ, হ্যাঁ, ব্রিটিশ অ্যান্ড আমেরিকান প্রোনাউন্সিয়েশন, চাকিং, অনেকগুলো প্রোনাউন্সিয়েশনের উপর অনেকগুলো ক্লাস আছে। এরপর লাস্টের 10টা ক্লাস আমি রাখছি আইএলটিএস এর উপর, আইএলটিএস রাইটিং, আইএলটিএস রিডিং, স্পিকিং অ্যান্ড লিসনিং এর উপরে এই ক্লাসগুলো আমি রাখছি। এই 10টা ক্লাস যদি আপনি করেন, এখান থেকে আপনি আইএলটিএস এক্সামে ডিরেক্টলি বসতে পারবেন। সেইভাবে আমি এটা কাভার করেছি। এবং এটা কারণ আমার এখানে অনেকেই আইএলটিএস এর প্রিপারেশন নেওয়ার জন্য আমার এই কোর্সটা করে থাকে। তো তাদেরকে মেনশন করে, তাদেরকে উদ্দেশ্য করে এই আইএলটিএস এর উপরে আমি কয়েকটা ক্লাস রেখেছি, যাতে করে আপনি ভালোভাবে কমপ্লিট করতে পারেন এই ল্যাঙ্গুয়েজটা। তো যারা করতে চান তারা জানাবেন, একদম ভালোভাবে ডেভেলপ করতে পারবেন, এতটুকু আমি বলতে পারি। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ অ্যান্ড গুড নাইট টু অল অফ ইউ। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে